হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম নতুন একটা লাইভ ক্লাসে এবং তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ের লাস্ট ফ্রি ক্লাস এবং বাংলাদেশ জিকে আনলকড ফাইনাল সাজেশন ক্লাস। সো আমি জুবায়ের ভাইয়া চলে আসলাম। আশা করি তোমরা সবাই দ্রুত চলে আসবা এবং দ্রুত দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করে দাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জিকে আনলকড ক্লাস এবং ফাইনাল সাজেশন ক্লাস, অর্থাৎ কোনগুলো আজকে পড়া উচিত এবং আজকে রাতে কি কি বেশি পড়া উচিত সেগুলো আমি দেখাবো। আমার সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে করিম সাইমন, ওয়ালাইকুম আসসালাম। সিমি, ওয়ালাইকুম আসসালাম। বিথি, ওয়ালাইকুম আসসালাম। সাফওয়া শেখ, নাজিফা, ইয়াসমিন, শশী, মহিমা নাসরিন, তৃষা দাস, মিম হাসান, সুমাই আক্তার, তৃষা, আফসানা ইসলাম, জান্নাতি ফেরদৌসি, হাবিবা আক্তার। ওকে, সো আরো অনেকেই আমার সাথে যুক্ত হয়ে গেছে। আজকে আমরা লাস্ট জিকে একদম ফাইনাল সাজেশন ক্লাস আজকে আমরা পড়াবো। সো অলরেডি প্রথম দুইটা ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম বাংলাদেশ পরিচিত জাতীয় বিষয়াবলী, বাংলাদেশের ভৌগোলিক বিষয়াবলী, নদ নদী, তারপরে পড়িয়েছিলাম তোমাদের সাথে ক্ষুদ্র নিগোষ্ঠী, বাংলাদেশের সংবিধান, তারপর পড়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং প্রাচীন বাংলার ইতিহাস। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ 6 থেকে 7টা টপিক আমরা পড়িয়েছি। আজকে লাস্ট ক্লাসে আমরা আরো অনেকগুলো টপিক পড়বো, 5 থেকে 6টা টপিক পড়বো এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো একটু দেখায় দিব। ঠিক আছে? সো আগামীকাল তোমাদের খুব সম্ভব আগামীকাল তোমাদের পরীক্ষা। আজকে আমরা ক্লাসটা নিচ্ছি লাস্ট জিনিসগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। সো দ্রুত দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও সবাই, আর বন্ধুদেরকে অবশ্যই মেনশন করতে ভুলবে না, কারণ ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবাইকে ওয়ালাইকুম আসসালাম এবং সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং আজকের ক্লাসে তোমাদের জন্য বেশি বেশি দোয়া। ওকে, সো চলো আর দেরি না করে ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রথমে আমরা পড়বো বাংলাদেশের অর্থনীতি এবং যেই জিনিসগুলো আমি সবসময় পড়াই, নিকাশ ঘর। দেখো নিকাশ ঘর কোথায় অবস্থিত, নিকাশ ঘর কোথায় অবস্থিত আমি যদি সংক্ষেপে একটু বলি, আমি তোমরা অ্যান্সার করতে পারো, তোমরা দ্রুত অ্যান্সার করো, আমি বিস্তারিত বলে দেই। নিকাশ ঘর কোথায় অবস্থিত? নর্মালি নিকাশ ঘর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে? কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং হচ্ছে তোমার এই বাংলাদেশ ব্যাংক কি করে? বাংলাদেশ ব্যাংক হচ্ছে তোমার মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে মুদ্রা নীতি নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংক হচ্ছে এই যে টাকা পয়সা যে ছাপানো এবং শুধুমাত্র টাকা পয়সা ছাপায় বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছো? এবং বাংলাদেশ ব্যাংকের শাখা আছে 10টা। বাংলাদেশ ব্যাংকের শাখা আছে 10টা এবং এই 10টায় সবগুলোই হচ্ছে বিভাগের মধ্যে, একটা শুধু বগুড়া, সেটা বিভাগ ছাড়া জেলার মধ্যে। ঠিক আছে? তারপরে এটার মুদ্রা জাদুঘর হচ্ছে মিরপুর এবং প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে মিরপুর। আর এই কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের শাখা পরিষদে, মানে এটা পরিচালনা পরিষদে থাকে 9 জন। অপশনে 9 না থাকলে তুমি 8 দিবা। ঠিক আছে? 9 না থাকলে 8 দিবা। এবং বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তর হচ্ছে মতিঝিল, তাই না? মতিঝিল। আরেকটা আছে সদরঘাটে। তো বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটু পড়বা। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর তার নাম পড়বা এবং তার মেয়াদ হচ্ছে 4 বছর। ঠিক আছে? আপডেট তথ্য পড়ে যাবা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এটা পরীক্ষা আসতে পারে। ঠিক আছে? ওকে, তারপরে পড়বা বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশে তফসিলি ব্যাংক অনেকগুলো আছে, তার মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক যেটা, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। স্টক এক্সচেঞ্জ বাংলাদেশে 2টা স্টক এক্সচেঞ্জ আছে। ঠিক আছে? ইপিজেড বাংলাদেশে টোটাল ইপিজেড আছে 10টা, তার মধ্যে সরকারি 8টা আর বেসরকারি হচ্ছে 2টা। আর একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী। একমাত্র কৃষিভিত্তিক উপজেলা হচ্ছে উত্তরা নীলফামারী। সো এগুলো আমি তোমাদের আগেও পড়াইছি, এখনো পড়াই ফেললাম। ঠিক আছে? ওকে, হ্যাঁ, কেন্দ্রীয় ব্যাংক। সবাই সবাই একটু আমি যে জিনিসগুলো পড়াচ্ছি এগুলো অবশ্যই ভালো করে দেখবা। এই কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা প্রশ্ন থাকবে আশা করি। ঠিক আছে? বা বাংলাদেশ ব্যাংক থেকে একটা প্রশ্ন থাকবে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম কি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কয় বছর, বা বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে কত বছর মেয়াদ, বাংলাদেশ ব্যাংকের কাজগুলো কি কি, যেমন মুদ্রানীতি প্রণয়ন, তারপর হচ্ছে মুদ্রানীতি যে নিয়ন্ত্রণ, তারপর হচ্ছে তোমার টাকা ছাপাখানা, টাকশাল, এই সব জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। রাইট? আগের ক্লাসে পিডিএফ পাওয়া যাবে। ঠিক আছে? ওকে, সো আমি দেখতে চাই ক্লাসটা কে কে বেশি শেয়ার করতেছে। ঠিক আছে? আজকে যারা যারা বেশি করবে শেয়ার, তারা পাবে জুবায়ের ভাইয়ের কেয়ার। আর কেয়ার হচ্ছে বেশি বেশি দোয়া করব, শিক্ষকদের দোয়া কিন্তু কাজে লাগে। সো আজকে যারা যারা শেয়ার করবে তাদের জন্য আমি বেশি বেশি দোয়া করব এবং বেশি এমন ভাবে দোয়া করব যাতে পরীক্ষায় চান্স পায়। ঠিক আছে? ওকে, তারপর আসো 2 নম্বর প্রশ্ন। বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? এটা সবাই একটু অ্যান্সার করে ফেলবা। এখানে আমি একটু বলে দেই, এগুলো তোমাদের আগে অলরেডি পড়ানো হয়েছে, তারপরও তোমরা একটু মনে রাখবা। বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি ঋণ পায়, বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ পায়, বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পায় এবং কোন সংস্থা থেকে বেশি ঋণ পায়, বা হচ্ছে তোমার একটা হচ্ছে তোমার ঋণ, আরেকটা হচ্ছে বিনিয়োগ।
বুঝতে হবে, একটা হচ্ছে ঋণ আর একটা হচ্ছে বিনিয়োগ। তাহলে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, মুস্তাকুর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান, মেয়াদকাল 4 বছর। হ্যাঁ, ওকে, হ্যাঁ মেয়াদ 4 বছর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মেয়াদ 4 বছর। 2 সুমাইয়া ইসলাম, ইয়াসমিন লিজা বলছে 2 এর ক, রূপসী রুহি বলছে 2 এর ক, সেমি বলছে 2 এর ক, রহমান জেরিন বলছে 2 এর ডি। বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় কোন দেশ থেকে? ওকে, দেখো বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পায় যুক্তরাষ্ট্র থেকে। তারপরে তোমরা আপডেট তথ্যটা একটু দেখে যাবা। বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ পাওয়ার কথা যুক্তরাষ্ট্র থেকে, ঠিক আছে? তারপরে আপডেট তথ্যটা একটু দেখে যাবা, কারণ বলা যায় না, এক এক সময় চেঞ্জ হয়ে যায়। তো আমি লাস্ট যেটা দেখছি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এবং সবচেয়ে বেশি ঋণ পায় জাপান থেকে, ঋণ পায় সবচেয়ে বেশি জাপান থেকে। আবার চীনও অনেক বেশি বিনিয়োগ করে, বাট যুক্তরাষ্ট্রটা একটু দেখে যাবা, ঠিক আছে? ওকে, তারপরে আমি আপডেট তথ্যটা তোমাদের ফাহাদ ভাইয়া পড়াইছি খুব সম্ভবত, তারপরে দেখে যাবো আপডেট তথ্যটা। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে 3 নাম্বার দেখো, 1 টাকার নোটে নকশা করে কে? এটা আমি বলে দিচ্ছি, 1 টাকার নোটে নকশা করা হচ্ছে কাজী গোলাম মোস্তফা, ঠিক আছে? কাজী গোলাম মোস্তফা, বা তাকে আমরা বলি কেজি মোস্তফা, ঠিক আছে? কেজি মোস্তফা। এবং সবার প্রথম 1 টাকা এবং 100 টাকার নোট ছাপানো হয়, ঠিক আছে? এবং কত সালে? 4 মার্চ 1972, 4 মার্চ 1972 সালে। এবং মনে রাখবা, নোট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সরকারি নোট, একটা হচ্ছে সরকারি নোট, আরেকটা হচ্ছে বেসরকারি নোট, আরেকটা হচ্ছে বেসরকারি নোট। এই সরকারি নোট যেগুলা, সেগুলো হচ্ছে তোমার 1, 2, 5 টাকা, আর বেসরকারি হচ্ছে তোমার 10, 20, তারপর হচ্ছে 50, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে 500, তারপর হচ্ছে 1000, ঠিক আছে? 1000, ঠিক আছে? এখানে তাইলে কয়টা? 7টা, আর এখানে আছে 3টা। আর এই সরকারি নোটগুলো হচ্ছে অর্থ সচিবের সাইন থাকে, অর্থ সচিব। আর যেগুলা বেসরকারি নোট, এগুলো হচ্ছে গভর্নরের সাইন, এগুলাকে বলা হয় হচ্ছে ব্যাংক নোট, এবং এগুলা গভর্নরের সাইন থাকে, ঠিক আছে? আর এখানে 1 টাকা 100 টাকার নোট সবার প্রথম ছাড়া হয়, এবং 4 মার্চ 1972 টাকা, ঠিক আছে? সো কাজী গোলাম মোস্তফা, রাইট। এই তো অ্যান্সার পেয়ে গেছি। তাহলে সবাই একটু দ্রুত শেয়ার করে ফেলো, সবাই দ্রুত শেয়ার করে ফেলো, ঠিক আছে? এই নোট, তারপরে তোমরা ওই যে 100 টাকার নোটে কি আছে, তারপরে হচ্ছে 2 টাকার নোটে কি আছে, 5 টাকার নোটে কি আছে, তারপরে হচ্ছে তোমার মুদ্রায় কি আছে, পরিবার পরিকল্পনা শাপলা, 5 টাকার যে নোট সেটাতে হচ্ছে শাপলা এবং তারকা, ধানের শীষ, এগুলো আছে। তো এগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? টাকার নকশা নিয়ে আসতেও পারে। আচ্ছা ঠিক আছে, তারপরে আসো, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? এটা একটু অ্যান্সার করে ফেলো। 4 নাম্বার, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? তোমরা অ্যান্সার করো, আমি একটু ব্যাখ্যাটা দেখাই। ইপিজেড, ইপিজেড মিন্স হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, এক্সপোর্ট প্রসেসিং, এক্সপোর্ট প্রসেসিং জোন, ঠিক আছে? এক্সপোর্ট প্রসেসিং জোন মানে হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। ইপিজেড মানে কি? রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। সবাইটা অ্যান্সার করে ফেলো। ইপিজেড মানে হচ্ছে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। এবং বাংলাদেশে কয়টা ইপিজেড আছে? বাংলাদেশে হচ্ছে 10টা ইপিজেড আছে। তার মধ্যে এই যে উত্তরা, এই উত্তরা হচ্ছে নীলফামারী, নীলফামারী। উত্তরা কোথায়? উত্তরা হচ্ছে নীলফামারী। একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড, ইপিজেড একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড। এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আর বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? তোমরা কি অ্যান্সার করছো দেখি তো। আফরোজা ইসলাম বলছে গ, এসএচ ফাহাদ বলছে চট্টগ্রাম, এস কে সাকিব বলছে চট্টগ্রাম, মোহাম্মদ শুভ বলছে চট্টগ্রাম, মহিমা নাসরিন বলছে চট্টগ্রাম। হ্যাঁ, তাহলে হচ্ছে চট্টগ্রাম। ও আচ্ছা, ওইখানে 200 দেখায় নাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার মানে তাহলে মনে হয় আমি 200 টাকাটা স্কিপ করে ফেলছি। আচ্ছা হ্যাঁ, 200 টাকাটা স্কিপ করে ফেলছিলাম, 200 সহ হবে। হ্যাঁ, ওকে ঠিক আছে, তাহলে এটা হবে চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? চট্টগ্রাম। দুইটা বেসরকারি আর 8টা হচ্ছে সরকারি, ঠিক আছে? ওকে, বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? ওকে, ইপিজেড গেল। তারপরে আসো, আমি একটু ফাস্ট করতেছি। বাজার মূল্য নিয়ন্ত্রণের কাজ করে কে? বাজার মূল্য নিয়ন্ত্রণ কাজ করে কে? সবাই অ্যান্সার করে ফেলো দেখি, এটা তোমরা পারো কিনা। আমি খুব সহজে বলে দেই যে বাজার মূল্য নিয়ন্ত্রণ কাজটা যারা করে তারা হচ্ছে দেখবা ওই যে রেশন দেয়, বাজারে দেখবা যে হচ্ছে একটা গাড়ি থাকে, গাড়ির পিছনে অনেক ধরে লাইন ধরে দাঁড়ায় থাকে মানুষ, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওরা দেয়। তাহলে এটা কার কাজ বলো তো? দেখে অ্যান্সার করে ফেলো, একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। বাজার মূল্য নিয়ন্ত্রণের কাজটা করে কি? এই ধরনের প্রশ্ন কিন্তু ন্যাশনালে থাকে, প্রায় থাকে, এবং অর্থনীতি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকবে আমি যেগুলো বলতেছি। আর তোমরা অবশ্যই সাম্প্রতিক প্রশ্ন ভালো করে পড়ে যাবা, সাম্প্রতিক প্রশ্ন অবশ্যই। এবং বাংলাদেশ পার্ট আর সাম্প্রতিক প্রশ্ন থেকে বেশি প্রশ্ন থাকে, ঠিক আছে?
বাংলাদেশ পার্ট এবং সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন থাকে, সো অবশ্যই ভালো করে পড়ে যাবা। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন বোর্ড, টিসিবি, ঠিক আছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে কাজ করে টিসিবি, এটা ভালো করে পড়বা। ওকে, তারপরে আসো 6 নাম্বার। আচ্ছা, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে। 6 নাম্বার, বাংলাদেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার কাজটা করে কে? দেখো এখানে রাজস্ব কে কাজটা করে তোমরা একটু বলো। যেমন টিসিবি নিয়ে আমি অলরেডি বলে ফেলছি, ওএমএস মানে হচ্ছে ওপেন মার্কেট সিস্টেম, তারপর হচ্ছে এনবিআর, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারপর আছে টিন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। আমি এটা নিয়ে একটু বিস্তারিত বলি, তোমরা এটার অ্যান্সারটা দাও। ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, টিন। এই টিন হচ্ছে তোমার যারা ট্যাক্স পে করে, সরি ট্যাক্স পেয়ার্স, এটা হবে ট্যাক্স পেয়ার্স, ঠিক আছে। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার মানে যারা ট্যাক্স পে করে তাদেরকে শনাক্তকরণের নাম্বার। এখন একজনের নাম মনে করো রহিম, আরেকজনের নাম রহিম, দুইজনের নামই রহিম হইতে পারে, কিন্তু এই নাম্বার কিন্তু এক হবে না, এই জন্য যারা ট্যাক্স পে করে তাদের হচ্ছে একটা নাম্বার থাকে, সেটাকে বলা হয় টিন, ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার। এবং এই টিন কিন্তু তোমার বর্তমানে ই টিন আছে, যেটা 2013 সালে করা হয়েছে, এই জন্য এটা পরীক্ষায় আসে। ই টিন কত সালে প্রণয়ন করা হয়েছে বা কত সালে করা হয়েছে, ডিজিটাল বা আধুনিকরণ করা হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রনিক টিন, সেটা হচ্ছে 2013 সালে, ঠিক আছে। ওকে, তোমরা কি অ্যান্সার দিছো? একজন বলছে টিন, আরেকজন বলছে এনবিআর। জিকে তো সবারই আছে, সায়েন্স কমার্স, হ্যাঁ সবারই আছে। আজকে আমি দেখবো তোমরা অর্থনীতি কে কে ভালো করে পড়তে পারো, ঠিক আছে। ওকে, 6-4 অনেকে বলছে সজীব আহমেদ জয়, হোসেন সৈকত বলছে এনবিআর, রাইট, এটা হচ্ছে এনবিআর। কেন জানো? কারণ এনবিআর এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ মানে হচ্ছে জাতীয় রাজস্ব যেটা বোর্ড, সেটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর। এবং তাদের কাজটা কি জানো? তাদের কাজ হচ্ছে কর বা রাজস্ব উত্তোলন। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, তারা হচ্ছে সরকারের যে করগুলো আছে সেই করগুলো উঠায়। তো এই করকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে প্রত্যক্ষ কর, আরেক হচ্ছে পরোক্ষ কর। হ্যাঁ, আমরা যখন হচ্ছে রেস্টুরেন্টে বসি খাবার খাই, তারপর হচ্ছে আমরা তেল, সুনু, সাবান যা কিছু কিনি, সেখানে দেখবা ছোট্ট করে মূল দামের সাথে আরেকটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ভ্যাট, তাই না? ভ্যাট মানে কি? ভ্যাট মানে হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো এই ভ্যাট কিন্তু থাকে, এইটা হচ্ছে কি করে, এটা মনে করো একটা জিনিস যখন তুমি কিনতে যাবা, সেটার দাম যদি হয় মনে করো 520 টাকা, সাথে দেখবা ভ্যাটও থাকে 37 বা 35 টাকা, তাহলে তোমার কিন্তু এটা যোগ করে যেটা আসে সেটাই দিতে হয়। তার মানে ভ্যাটটা কাকে দিতে হচ্ছে? আলটিমেটলি ভ্যাটটা কিন্তু আমাকে দিতে হচ্ছে, তাই না? এটা হচ্ছে প্রত্যক্ষ, এটা হচ্ছে তোমার, সরি, এটা হচ্ছে পরোক্ষ। ভ্যাটটা হচ্ছে পরোক্ষ, কারণ তুমি কিন্তু এটা ডিরেক্ট সরকারকে যা দিয়ে আসো না, এটা কাকে দাও? তুমি দিচ্ছ রেস্টুরেন্টের ওনারকে, তুমি দিচ্ছ দোকানদারকে, দোকানদার সেটা সরকারকে দিতেছে। দ্যাট মিনস এটা হচ্ছে তোমার পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর কোনগুলা? প্রত্যক্ষ কর যেমন হচ্ছে তোমার আয় কর, তোমার বাবা যে আয় করে, মাসে মনে করো 40,000 টাকা আয় করে, সেটার উপর ডিরেক্ট সরকারকে একটা কর দিতে হয়। তারপরে হচ্ছে ভূমিকর, তোমরা যেই জায়গায় বসবাস করতেছো সেটার জন্য সরকারকে একটা ট্যাক্স পে করতে হচ্ছে, সেটা হচ্ছে ভূমিকর। আর পরোক্ষ কর কোনগুলা? পরোক্ষ হচ্ছে এই যে যেমন ভ্যাট, আবগারি শুল্ক, আমদানি শুল্ক, তারপর হচ্ছে সম্পূরক শুল্ক, এগুলো হচ্ছে পরোক্ষ কর। আমদানি রপ্তানি এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ট্যাক্স দেওয়া লাগে। আর কিছু আছে কর বহির্ভূত রাজস্ব, যেমন হচ্ছে তোমার টোলো লেবি, তারপর হচ্ছে তোমার প্রশাসনিক ফি। হ্যাঁ, যেগুলো হচ্ছে যেমন তুমি সরকারি কোনো কাজ যেটা তোমার মানে তুমি শুধু এটা সবার জন্য হচ্ছে এটা প্রযোজ্য না, তুমি যদি একটা বিশেষ সুবিধা সরকারের কাছ থেকে নিতে চাও, তাইলেই তুমি সেই করটা দিবা। যেমন তুমি যদি আজকে মনে করো যে এই যে হানি ফ্লাইওভার, তুমি এটা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তখন কিন্তু তোমাকে একটা এক্সট্রা করে একটা টাকা দিতে হয়, টোল দিতে হয়। এই টোলও লেবি কিন্তু এই করের মধ্যে অন্তর্ভুক্ত না। তুমি যদি বিশেষ সুযোগ সুবিধাটা নাও, তাহলেই তোমাকে দিতে হবে। আবার তুমি যদি একটা পরীক্ষা দাও, সেখানে তোমাকে একটা স্ট্যাম্প বা কিছু কিনতে হয়, সেটা হচ্ছে প্রশাসনিক ফি, বা কোনো কাজ করতে গেলে প্রশাসনিক ফি দেওয়া লাগে। তাইলে এটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। কর বহির্ভূত মানে এটা সবার জন্য প্রযোজ্য না, যারা বিশেষ কাজ করতে চায় তাদের জন্য এই কর বহির্ভূত রাজস্বগুলো পড়বা। টোল ও লেবি, প্রশাসনিক ফি, এগুলো হচ্ছে এই কর বহির্ভূত রাজস্ব। আর কর রাজস্ব হচ্ছে এই দুই প্রকার, প্রত্যক্ষ পরোক্ষ। বুঝতে পারছো? ওকে,
এটা কি জিকে ক্লাস নাকি অর্থনীতি? ভাইয়া এটা জিকে ক্লাসই। জিকের মধ্যে আবার কিছু অর্থনীতি আছে না, জিকে বেসড অর্থনীতি। আজকের এই ক্লাসটা করলে তোমার অর্থনীতি হয়ে যাবে, আবার জিকে হয়ে যাবে। তারপরে আমরা আরো পদক, খেলাধুলা, তারপর হচ্ছে তোমার এই বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিশন, তারপর আরো গুরুত্বপূর্ণ যে জিকে গুলো আছে সেগুলোও পড়বো। শুধু অর্থনীতি না, এটা হচ্ছে অর্থনীতি একটা চ্যাপ্টার, সাধারণ জ্ঞানের মধ্যে অর্থনীতি একটা চ্যাপ্টার। ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। সবাইকে মেনশন করে দাও, আজকে সবাইকে মেনশন করে দাও জুবাইর ভাই ক্লাসে আছে। আজকে হচ্ছে একদম একটা ধামাকা ক্লাস হবে আশা করি। যারা যারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সবারই তো সাধারণ জ্ঞান আছে, তাই না? সবার জন্য একটা সেই প্রিপারেশন হবে। বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কোনটা? এটা আমি অলরেডি বলে ফেলছি। তোমরা বাংলাদেশের টোটাল কয়টা তফসিলি ব্যাংক আছে, কয়টা বিশেষায়িত ব্যাংক আছে, এগুলো পড়বা। আর সাথে সাথে বাংলাদেশের সবচেয়ে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। এই কৃষি ব্যাংক যেগুলো আছে, তিনটা কৃষি ব্যাংক, সেগুলো হচ্ছে বিশেষায়িত ব্যাংক। বুঝতে পারছো? তাহলে সোনালী ব্যাংক এটা হচ্ছে এই যে বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। ওকে ভাইয়া, পিডিএফ দিবেন? ভাইয়া অল্পতে বলুন, শেষ সময় মাথায় এত নিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এত বিস্তারিত পড়াবো না। ওকে, তাহলে আমি জাস্ট হচ্ছে যেগুলো একদম গুরুত্বপূর্ণ সেগুলো দেখাই দিচ্ছি। ওকে, তারপর 8 নাম্বার দেখো, অর্থের মূল্য। এটা তোমাদের এটা এটা যারা যাদের অর্থনীতি আছে শুধু তারাই পড়বা। বেল আউট শব্দটা কিসের সাথে জড়িত শুধু মনে রাখবা, বেল আউট শব্দটা অর্থনীতির সাথে জড়িত, শুধু এতটুকু মনে রাখবা। এই বেল আউট শব্দটা অর্থনীতির সাথে জড়িত, আর বিস্তারিত বলতেছি না, তোমাদের মাথায় ঢুকবে না। মুদ্রাস্ফীতি এগুলো তোমরা হচ্ছে ইয়ে থেকে পড়বা। চা গবেষণা, এটা একটু বলি। চা গবেষণা আমি জাস্ট বলে দিই কি কি পড়বা। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? হ্যাঁ, এখান থেকে তুমি পড়বা বর্তমানে চা বাগান কয়টা, তারপর সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত, সবচেয়ে বেশি চা বাগান কোন জেলায় অবস্থিত। হ্যাঁ, যেমন মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান অবস্থিত। তারপরে পড়বা হচ্ছে চা গবেষণা, চা বোর্ড কোথায়, চা বোর্ড কোথায় অবস্থিত? চট্টগ্রামে। তারপর চায়ের রাজধানী বলা হয় কোন জায়গাকে? চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল। চায়ের রাজধানী হচ্ছে শ্রীমঙ্গল। এবং চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেখি তোমরা অ্যান্সার করো। তাওহিদা তাহি বলছে 13 এর গ। আমাদের খুব বেশি সময় লাগবে না, আমরা মাত্র 2 ঘন্টা পড়বো, 2 ঘন্টার সাইজ, 2 ঘন্টার বেশি লাগবে না। ঠিক আছে, 2 ঘন্টা বেশি লাগবে না। ওকে, 2 ঘন্টার বেশি লাগবে না। তোমরা জাস্ট মনোযোগ দিয়ে 2টা ঘন্টা আমার সাথে ক্লাস করো। বিশ্বাস করো, তোমার নিজের পড়তে যত সময় লাগে তার চেয়ে ভালো পড়তে পারবা, তার চেয়ে ভালো শিখতে পারবা। ঠিক আছে, আচ্ছা আমার পরিচয়টা একটু দিয়ে নিই। একজন পরিচয় জিজ্ঞেস করছে। আমি হচ্ছে সাইফুর রহমান জুবায়ের, এবং আমি এডুকেশনের সাথে দীর্ঘ সেই 2022 সাল থেকে আছি। এবং হচ্ছে আমি সাধারণ জ্ঞান পড়াই এডুকেশনে। তোমরা যারা এডমিশনে ক্লাস করো বা এসএসসি তো অনেকে হয়তো ছিল আমার স্টুডেন্ট। সো আমি হচ্ছে এডমিশনে পড়াই, এবং হচ্ছে আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতেছি। খুব সম্ভবত আমার পড়াশোনা শেষ হয়ে যাবে খুব শীঘ্রই। সো তোমরা আমার জন্য একটু দোয়া করবা। আর তোমাদের এই যে তোমাদের জন্য তো অবশ্যই আমার দোয়া ভালোবাসা থাকবে। ভাই, জীবনে প্রতিষ্ঠিত হইতে হইলে তোমাকে একটা মানে এই হচ্ছে একটা না একটা কিছু করতে হবে, অ্যাটলিস্ট পড়াশোনা করতে হবে। তোমার অনেক টাকা হয়ে গেছে কিন্তু তোমার পড়াশোনা শিক্ষাগত যোগ্যতা নাই, কেউ তোমাকে দাম দিবে না। হ্যাঁ, টাকা পয়সা থাকলে অনেকে দাম দেয়, কিন্তু সেটা আসলে ওই যে তোমার শিক্ষাগত যোগ্যতার সাথে যেই সম্পর্ক, বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে যেই সম্পর্কটা, বা যেইভাবে মানুষকে মূল্যায়িত করে, টাকা দিয়ে কিন্তু সেভাবে মূল্যায়িত হয় না। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তুমি জীবনে এবার অনেকে হয়তো ভাবতে পারো, ভাইয়া আমি তো অন্য কোথাও চান্স পাই নাই, এই জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি। কোনো প্যারা নাই, তুমি জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট নিয়ে তুমি ভর্তি হয়ে থাকো। তুমি যদি বলো যে ভাই আমি সেকেন্ড টাইম দিব, আমি নিজেকে প্রিপেয়ার করব, ওয়েলকাম। আমাদের এডুকেশনে তোমাকে ওয়েলকাম জানাবো। আমাদের এডুকেশনে সেকেন্ড টাইম প্রিপারেশন কোর্স আছে, জাস্ট আমাদের সাথে লেগে থাকবা। আমরা তোমাকে কথা দিচ্ছি যে বাংলাদেশে 10,000 আসন, বাংলাদেশে 10,000 আসন আছে তোমাদের জন্য সেকেন্ড টাইমে। ঠিক আছে, যতগুলো ইউনিভার্সিটি আছে। সো কোনো ধরনের ডিমোটিভেটেড হবে না। আমরা এডুকেশন সবসময় তোমাদের সাথে আছে। শুধু মনে রাখবা, তুমি যেই জার্নি স্টার্ট করছো তোমাকে সেটা সমাপ্ত করতে হবে। আর নিজের মধ্যে একটা সাহস রাখো। সাহস, যখন তোমার মধ্যে সাহস থাকবে তখন ভাই তোমাকে কেউ আটকাইতে পারবে না, কেউ আটকাইতে পারবে না। আমি যখন নিজে পড়াশোনা করছি, আমি জাস্ট একটা কথা চিন্তা করছি যে আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে হবে অ্যাট এনি কস্ট, সেটা যেভাবেই হোক। আমি আমার মতো পড়াশোনা করছি, আমি চিন্তা করছি যে এইভাবে পড়লে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি এটা করছি, আলহামদুলিল্লাহ আমি ঢাবিয়ান হইতে পারছি। সো তোমাকে ওই চিন্তাটা মাথায় রাখতে হবে। কে কি বললো, আশেপাশে কে কি করলো, এত কিছু দেখার সময় নাই। শুধু ফোকাস অন ইউর সেলফ। ঠিক আছে, শুধু নিজের সাথে নিজে প্রতিজ্ঞাবদ্ধ করো যে আমাকে একজন পাবলিকিয়ান হইতে হবে।
কোন বন্ধু কোথায় চান্স পাইছে, কে পাইছে না পাইছে এত কিছু দেখার সময় নাই। আজকে বসে প্রিপারেশন নেওয়া শুরু করো, বা এখন থেকে নিজেকে নিজে ডিটারমাইন্ড হও যে আমাকে একজন পাবলিকিয়ান হইতে হবে, ঠিক আছে? সো এগুলা পড়বা। চা গবেষণা কেন্দ্র কোথায়? চা গবেষণা হচ্ছে শ্রীমঙ্গলে। চা গবেষণা হচ্ছে শ্রীমঙ্গলে। ওকে, তারপরে আসো 14 নাম্বার ব্লু চিপ। এটা কোন শব্দ? ব্লু চিপ মনে রাখবা, শুধু মনে রাখবা ব্লু চিপ শব্দটা শেয়ার বাজারের সাথে সম্পর্কিত। কেউ আবার চিপ ভাইব না, মানে নীল চিপ ভাইব না, ব্লু চিপ এটা হচ্ছে শেয়ার বাজারের সাথে সম্পর্কিত। এগুলো হয়তো অনেকে তোমরা পারবা না, এই জন্য আমি ডিটেইলস বলে দিচ্ছি। ক্লাসিক, আচ্ছা এখানে একটু বলে দেই, ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি, তারপর হচ্ছে অর্থনৈতিক উদারতাবাদের প্রবর্তককে, এগুলা সবগুলা একটু দেখি তোমরা পারো কিনা। এটার অ্যান্সারটা একটু দাও, কারণ হচ্ছে অর্থনীতিতে এটা খুব গুরুত্বপূর্ণ এবং যারা অর্থনীতি যাদের আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি জিকে পড়াচ্ছি, শুধু অর্থনীতি পড়াচ্ছি না, আমি জিকে পড়াচ্ছি। ভাগ্য থাকতে হবে স্যার, হ্যাঁ ভাগ্য থাকতে হবে, ভাগ্য অবশ্যই থাকতে হবে, কিন্তু আল্লাহ এটাও বলছে যে চেষ্টা করে তাকেই দেওয়া হয়। তোমাকে চেষ্টা করতে হবে, তাহলেই তুমি সেটা পাবা। চেষ্টা না করে শুধু ভাগ্যের কথা ভাবলে হবে না। আমি যদি চেষ্টা না করতাম আমি কি পাবলিকান হইতে পারতাম? অবশ্যই না। আমি চেষ্টা করছি, দ্যাটস হাউ আমার ভাগ্য কাজ করছে, এই জন্য আমি পাইছি। সো তোমাকে অবশ্যই আগে প্রচেষ্টা করতে হবে, তারপরে তোমার ভাগ্য কথা বলবে, ঠিক আছে? ওকে, তারপর আসো 15 নাম্বার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো 15 নাম্বার। ওকে, 15 নাম্বার হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতি, মুক্তবাজার। 15 নাম্বার হচ্ছে সি, অ্যাডাম স্মিথ। মনে রাখবা অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক, আর পল স্যামুয়েলসনকে বলা হয় আধুনিক অর্থনীতির জনক, ঠিক আছে? আর অর্থনীতিতে অদৃশ্য হাত, অর্থনীতিতে অদৃশ্য হাত, এই তথ্যটা উদ্ভাবন করছে অ্যাডাম স্মিথ, ঠিক আছে? এবং তার একটা বই আছে দি ওয়েলথ অফ নেশন, দি ওয়েলথ অফ নেশন। যারা অর্থনীতি পরীক্ষা দিবা, যাদের অর্থনীতি আছে তাদের জন্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মুক্তবাজার অর্থনীতি কবে চালু হয় 1 জুলাই 1991। ব্যাট কবে চালু হয়? 1 জুলাই 1991। এগুলো মনে রাখবা, ঠিক আছে? এসব অবশ্যই করতে হবে। মুক্তবাজার, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। শামসুন্নাহার, রাইট, খুব সুন্দর কথা বলছো। আগে আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে, তারপর আমি সেটা পাবো কি পাবো না সেটা কথা বলবে, ঠিক আছে? ওকে, তারপরে আসো 16 নাম্বার মুদ্রার অবমূল্যায়ন। এগুলো অর্থনীতি যারা স্টুডেন্ট তারা শুধু পড়বা। বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? মনে রাখবা, তোমরা এটার আনসার করো। পঞ্চবার্ষিক পরিকল্পনা কি? প্রতি 5 বছরে একটা সরকার যেই সব প্ল্যান করে তাকে বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। লাইক আমাদের বর্তমান সরকার এসে তার 5 বছরে তিনি কি কি অবকাঠামো উন্নয়ন করবেন, তিনি কি কি করবেন, এইটার সম্পূর্ণ একটা চিন্তা ভাবনা, এটাকে বলা হয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। এবং বাংলাদেশে বর্তমানে এটার অ্যান্সারটা নাই, সঠিক অ্যান্সার হচ্ছে বাংলাদেশে বর্তমানে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে, এবং যেটা হচ্ছে তোমার 2025 সালের জুলাইতে শুরু হয়েছে, 2025 সালের জুলাইতে শুরু হয়েছে, যেটা 2030 সাল পর্যন্ত চলবে, ঠিক আছে? বাংলাদেশে বর্তমানে নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে। আর 1978 থেকে 80 সালে বাংলাদেশে একটা মানে 2 বছরের জন্য একটা দ্বিমেয়াদী পরিকল্পনা ছিল। আর সবার প্রথম শুরু হয়েছিল 1973 থেকে 1978, 73 থেকে 78, 73, 74, 76, 77, আচ্ছা 78, মানে 74 থেকে 78 এই 5 বছর এটা প্রথম ছিল। এবং এটার উদ্ভাবন করছে তোমার জোসেফ স্টেলিন, রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্টেলিন, ঠিক আছে? পঞ্চবার্ষিক পরিকল্পনা করছে। আজকে রাতে আর সকালের মধ্যে পরিশ্রম করে কাজ হবে না। পরিশ্রম তো এক রাতে করলে, এক রাতের পরিশ্রমে কারো ভাগ্য হয় না, এক রাতের পরিশ্রমে কারো ভাগ্য হয় না। এটা হচ্ছে লেগে থাকার মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? তোমার মধ্যে একটা স্পিরিট থাকতে হবে। এবং আজকে পড়লে ভাই এটা তো কেউ কারো সম্ভব না, শুধু এক রাতে পরে তোমার মধ্যে সম্ভব না। তবে হ্যাঁ, তুমি যদি চেষ্টা করো, তোমার যদি আগে পড়া থাকে, এটা আমি অলরেডি পড়াইছি, ইটিন চালু হয় 2013 সালে, তোমার যদি আগে পড়া থাকে তবেই তুমি শুধুমাত্র পড়বা। এটাও পড়াইছি প্রশিক্ষণ একাডেমি মিরপুর। তারপর আসো বাংলাদেশ বর্তমানে কত ধরনের সরকারি নোট, এটাও পড়াইছি। তারপরে আসো মূল্য সংযোজন কর একটি কি? মূল্য সংযোজন একটা পরোক্ষ কর, এটাও বলছি। বাংলাদেশ কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান আছে, এটা নিয়ে একটু কথা বলি আমি, দেখো বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ ওইটা কিন্তু 9 হবে, ঠিক আছে? নবম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলতেছে। বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান? মনে রাখবা টোটাল অর্থনৈতিক ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা যায়। যেমন এই যে পুঁজি বা ধনতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা, এটার মানে হচ্ছে কোনো ব্যবসায়ী চাইলে সে যা ইচ্ছা উৎপাদন করতে পারবে এবং সেটা যত ইচ্ছা দামে বিক্রি করতে পারবে। এখানে ব্যবসায়ীরা সম্পূর্ণ স্বাধীন এবং অ্যাজ এ কনজিউমার বা অ্যাজ এ ভোক্তা আমি যা ইচ্ছা তাই কিনতে পারবো।
এখানে সরকার আমাকে কোনো কিছুতে নিয়ন্ত্রণ করতে পারবে না। সহজ কথায় বললে সরকারের যেখানে নিয়ন্ত্রণ নাই সেটাই হচ্ছে পুঁজিতান্ত্রিক বা ধনতান্ত্রিক, আর সরকারের যেখানে নিয়ন্ত্রণ আছে সেটাই হচ্ছে সমাজতান্ত্রিক। এটা দেখা যায় তোমার ইউএসএ, ফ্রান্সে, আর সমাজতান্ত্রিক দেখা যায় চীনে, চীনে দেখা যায়, রাশিয়াতে দেখা যায়। আর এই মিশ্র কোনটা? মিশ্র হচ্ছে তুমি দিবে কিছু আমি দিব কিছু, তা থেকে জন্ম নিবে মিশ্র একটা শিশু। ঠিক আছে, মানে এই ধনতান্ত্রিকের ভালো গুণগুলা আর হচ্ছে সমাজতান্ত্রিকের ভালো গুণগুলা, এই দুইটার ভালো গুণগুলা নিয়েই মিশ্র অর্থ ব্যবস্থা। যেমন পুঁজিতান্ত্রিক বা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় যেটা হয় যে বড় লোকরা আরো বড় লোক হয়, গরিবরা আরো গরিব হয়, যারা গরিব তাদেরকে শ্রেণী শোষণ করা হয়, তাদেরকে অনেক শোষণ করা হয়। ঠিক আছে, আর সমাজতান্ত্রিকে আবার হচ্ছে এই তোমার সবাই চাইলেই বড় লোক হইতে পারে না, এই জন্য দেখবা এখান থেকে বেশি বেশি শ্রেষ্ঠ ধনী বের হয় না। এখানে সরকারের একটা কন্ট্রোল থাকে এবং এই জন্য এখানে শ্রেণী শোষণও কম এবং তোমার হচ্ছে গরিবদের এখানে একটা সর্বনিম্ন মজুরি দেওয়া হয়। আর মিশ্র যেটা, এখানে হচ্ছে তোমার পুঁজিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিকের ভালো গুণগুলো নিয়েই এখানে হয়। ঠিক আছে, আর ইসলামিক যেটা, এটা তুমি সৌদি আরবে দেখবা এবং হচ্ছে ইরানে দেখবা, এখানে তোমার হচ্ছে কোরআন, সুন্না, ইজমা, কিয়াস এগুলোর উপর নির্ভর করে এই ইসলামিক অর্থ ব্যবস্থা চলে। আর এখানে বলছে বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান, এক কথায় বলবা বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এখানে সরকারও অনেক নীতি নিয়ন্ত্রণ করে দেয়, আবার ব্যবসায়ীরা অনেক কিছু হঠাৎ করে দেখবা ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয়, লেবুর দাম 300-400 টাকা করে ফেলে এক হালি, তারপরে সরকার সেটা কমায় দেয়। তেলের দাম বিশাল বাড়ায় ফেলতে চায়, তারপর সরকার সেটা কমায় দেয়। দ্যাট মিনস এখানে দুইটারই প্রভাব আছে, এই জন্য এটা হচ্ছে মিশ্র। বুঝতে পারছো? ওকে, ওকে, তারপরে আসো 23 নাম্বার। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর কোনটা? বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। বর্তমানে কয়টা নদীবন্দর আছে এবং প্রথম কোনটা নদীবন্দর, এবং নদীবন্দরের যেমন উপকূলীয় নদীবন্দর আছে তোমার হচ্ছে সন্দ্বীপ, সন্দ্বীপ হচ্ছে উপকূলীয় নদীবন্দর, এগুলো একটু পড়বা। ঠিক আছে, নদীবন্দর নিয়ে একটু পড়বা। ওকে, আশা করি তোমরা এগুলো অবশ্যই পড়ছো। যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টা আছে? এখন এটার নাম বঙ্গবন্ধু সেতু হয়ে গেছে, সরি যমুনা সেতু হয়ে গেছে। বিশ্বের বৃহত্তম পাটকল বাংলাদেশের কোন জেলা অবস্থিত? বিশ্বের বৃহত্তম পাটকল, এগুলো পারবা, এটা জানুয়ারি 25-এর। পাট কোথায় বেশি উৎপাদন হয় এটা দরকার। পাট বেশি উৎপাদন হয় ফরিদপুর। তারপরে তোমার হচ্ছে আবার মাঝে মাঝে আসে আম বেশি কোথায় উৎপাদন হয়, আলু বেশি কোথায় উৎপাদন হয়, তারপর হচ্ছে মশলা বেশি কোথায় উৎপাদন হয়, বগুড়া। এগুলো একটু পড়বা। ঠিক আছে, মৎস্য গবেষণা কেন্দ্র হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র বগুড়া, তো এগুলো একটু পড়বা। বিশ্বের বৃহত্তম পাটকল আছে, এটা তো অবশ্যই দেখলাম। তারপরে আসো পঞ্চব্রী ধানের উৎপাদক, এটা পড়ে নিবা, এগুলা বুঝানোর কিছু নাই। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি, এগুলো বোঝানোর কিছু নাই। এই যে এটা একটু বলি, মানি লন্ডারিং প্রতিরোধ কোন ইউনিট কাজ করে, এটা দেখি পারো কিনা। আমি এটাকে এটা আমি বলি এটার কাজটা কি। মানি লন্ডারিং প্রতিরোধ, এটার কাজটা হচ্ছে তোমার আর্থিক 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 গোয়েন্দা ইউনিট। হ্যাঁ, মানে এরা কাজ করে কি নিয়া? এরা কাজ করে কালো টাকা পাচার রোধে, কালো টাকা পাচার রোধে কাজ করে। এবং এটা কত সালে গঠিত হয়? এটা গঠিত হয় 2012 সালে। এটা গঠিত হয় 2012 সালে। ঠিক আছে, তাহলে তোমরা কি আনসার দিছো? এগুলো আসবে না। আচ্ছা ঠিক আছে, রাহি আহমেদ, ওকে ঠিক আছে ভাই, না আসলে তো কিছু করার নাই। আমি তো আর মনে করো যে নিজে প্রশ্ন বানাবো না যে এখন আমি যা বললাম যে এগুলোই পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা তো এমন না। ওকে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তাহলে কোথায় দেখো তো? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ, এই যে খ নাম্বার। ঠিক আছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বিএফআইইউ। ওকে, আচ্ছা ঠিক আছে, তারপরে আসো 30 নাম্বার। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের কাজ করে? এটা পারবা, এখানে উত্তর দেওয়া থাকবে। তবে একটা নতুন জিনিস আমার মনে হয় পরীক্ষায় আসবে, যে 13 নাম্বার সিটি কর্পোরেশন কোনটা? তোমরা অ্যান্সার করো। 13 নাম্বার সিটি কর্পোরেশন এই সম্প্রতি কয়েকদিন আগে হয়েছে, এবং ডেট সহ বলবা, দেখি কে কে পারে। ওকে, এবার এটা অ্যান্সার করো দেখি। উইকিপিডিয়ার জনক কে? উইকিপিডিয়ার জনক, এখানে উত্তর চলে আসছে। আচ্ছা ঠিক আছে, এখানে উত্তর চলে আসছে। উইকিপিডিয়ার জনক কে? এগুলা তাহলে আমি হচ্ছে জাস্ট এভাবে দেখা দেই, যেহেতু উত্তর এখানে চলে আসছে। দেখো উইকিপিডিয়ার জনক, এখানে আমি কিছু তোমাদের এখানে কিছু দিয়ে দিছি, তোমরা এখানে দেখবা। যেমন হচ্ছে www, এটা টিম বার্নার্স-লি, এটা পড়বা।
ইন্টারনেট হচ্ছে বিন্টন জি কার্ভ, এটা পড়বা। ফেসবুক মার্ক জুকারবার্গ করছে, এটা আমরা সবাই জানি। তারপরে হচ্ছে উইকিপিডিয়া, উইকিপিডিয়া এখান থেকে জিমি ওয়েলস বা যে কোনো একটা আসতে পারে। টুইটার, টুইটার হচ্ছে আসতে পারে গুগল, লেরিপেসার, আচ্ছা আমাজন, জেফ বেজোস। স্পেস এক্স, এটা অবশ্যই ভালো করে পড়বা। স্পেস এক্স এটা অবশ্যই ভালো করে পড়বা, ঠিক আছে। ইউটিউব, জাভেদ করিম, বাংলাদেশের ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা, বাংলাদেশের বংশোদ্ভূত জাভেদ করিম। টিকটক, টিকটক পরীক্ষা আসবে না, ঠিক আছে, টিকটক পরীক্ষা আসবে না। তো আমি যেগুলো দেখাই দিলাম এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। ওকে, যে বিষয়ে পারো সেই বিষয়ে অ্যান্সার করবা। তোমার যেই 4টা সাবজেক্ট ছিল কলেজে, সেই 4টা সাবজেক্টই অ্যান্সার করবা, এর বাইরে অ্যান্সার করতে যাও না, ঠিক আছে। হ্যাঁ, বগুড়া, রাইট, বগুড়া 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, যদি প্রশ্ন এর মধ্যে না হয়ে থাকে, ঠিক আছে। যদি প্রশ্ন এর মধ্যে না হয়ে থাকে তাহলে এটা আসার সম্ভাবনা বেশি, ঠিক আছে। আবার তোমার এটাও আসতে পারে প্রথম সিটি কর্পোরেশন কোনটা, তারপরে হচ্ছে এই বগুড়ার আগে 12তম সিটি কর্পোরেশন কোনটা ছিল। সর্বশেষ সিটি কর্পোরেশন আমরা জানি ময়মনসিংহ ছিল। তারপর হচ্ছে তোমার আবার আসতে পারে ঢাকা সিটি কর্পোরেশন কত সালে হয়, ঢাকা সিটি কর্পোরেশন কত সালে বিভক্ত হয়, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। আমরা জানি ঢাকা সিটি কর্পোরেশন কিন্তু তোমার একসাথে ছিল, পরবর্তীতে সেটা ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণে ভাগ হয়েছিল, ঠিক আছে। ওকে, তারপর আসো জুম, জুমটা একটু পড়বা, এরিক ইউয়ান, জুম একটু পড়বা, জুম পড়বা, এরিক ইউয়ান। তারপর হচ্ছে ইমেল পড়বা অবশ্যই, রে টমলিনসন, ইমেলটা পড়বা। আর গুগলের বর্তমান সিইও, এগুলা এগুলা এখন না পড়লেও অত সমস্যা না, একবার দেখে যাবা। বাট এই যে স্পেস এক্স, টেসলা ও স্টারলিংক বর্তমানে সিইও হচ্ছে ইলন মাস্ক, এগুলো একটু পড়বা, ঠিক আছে। এই যে স্টারলিংক তো বাংলাদেশে আসছে, তোমরা জানো তাই না, স্টারলিংক কিন্তু বাংলাদেশে আসছে। সো এটার বর্তমান সিইও কে ইলন মাস্ক, এগুলো একটু পড়বা, ঠিক আছে। তারপর চ্যাট জিপিটি পড়বা, চ্যাট জিপিটি এটা কিন্তু সব পরীক্ষায় থাকে। চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি হচ্ছে তোমার কে করছে, সরি, চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই এর একটা প্রতিষ্ঠান, তাই না, ওপেন এআই এর একটা প্রতিষ্ঠান। সো এই চ্যাট জিপিটি সম্পর্কে পড়বা, স্যাম অল্টম্যান করছে চ্যাট জিপিটি। তারপর হচ্ছে চ্যাট জিপিটি সম্পর্কে আরো কিছু বিস্তারিত তথ্য পড়ে যাবা। তারপরে হচ্ছে বিশ্বগ্রাম, বিশ্বগ্রাম মার্শাল ম্যাকলুহান, এগুলো একটু পড়বা, এগুলো কিন্তু আসতেও পারে, ঠিক আছে। আইসিটি বেসড কিছু প্রশ্ন থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসো বাংলা ভাষায় দ্বিতীয় সার্চ ইঞ্জিন চরকি চালু হয় কত সালে। তো এটা হচ্ছে তোমার প্রথমটা কবে চালু হয়, প্রথমের নাম হচ্ছে পিপিলিকা, প্রথমটার নাম হচ্ছে কি, পিপিলিকা, প্রথমটার নাম হচ্ছে পিপিলিকা, যেটা 2013 সালে চালু হয়েছিল। আর দ্বিতীয় হচ্ছে চরকি, চরকি হচ্ছে 2015 সালে চালু হয়েছে, চরকি 2015 সালে চালু হয়েছে। ওকে, তারপর আসো বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে। এখানে অ্যান্সার যেহেতু দেওয়া আছে তাই আমি অ্যাকচুয়ালি ইয়ে করতে পারতেছি না। সো তারপরে তোমার অ্যান্সারগুলো নিজেরা নিজেরা লেখার ট্রাই করো, তাতে করে যেটা হবে 13, তারপরে 13তম সিটি কর্পোরেশন। তারপরে হচ্ছে তোমরা যেটা হবে সেটা হচ্ছে তোমার ইজিলি তুমি পরীক্ষার খাতাটা মনে রাখতে পারবা। তো বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 17 সেপ্টেম্বর 1974 সালে, 17 সেপ্টেম্বর 1974 সালে, এটা প্রায় পরীক্ষায় আসে। বা তারপর আসে বাংলাদেশ ওআইসি এর সদস্য লাভ করে কবে, বাংলাদেশ ওআইসি এর সদস্য লাভ করে 1974 সালে। তবে বাংলাদেশ সবার প্রথম কোন সংস্থার সদস্য লাভ করছিল এটা মনে রাখবা। বাংলাদেশ সবার প্রথম যে সংস্থার সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ, সেটা হচ্ছে কমনওয়েলথ। আর যদি বলে জাতিসংঘের কোন সংস্থার, সেটা হচ্ছে আইএমএফ, সেটা হচ্ছে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ওকে, তারপরে আসো এই যে এখানে কিছু বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করে সেগুলোর বিস্তারিত কিছু তথ্য আমি দিয়ে দিচ্ছি, দেখো। আইএমএফ অবশ্যই ভালো করে পড়বা। তারপর হচ্ছে ইউনেস্কো পড়বা, ইউনেস্কো। তারপর এটা 1972 সাল। তারপরে খাদ্য, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এটা পড়বা। ওআইসি পড়বা, ওআইসি পড়বা, মাত্রই দেখাইলাম। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা ভালো করে পড়বা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। তারপর হচ্ছে এনডিবি, এনডিবি পড়বা, বাংলাদেশ এনডিবি সদস্য। তাহলে এই কয়টা একটু সবাই স্ক্রিনশট মারো, সবাই সস নাও, সবাই কারেন্টে সস নাও দ্রুত। ভাইয়া বুঝতে আসছি না, মৌলিক জিকে গ্রুপ সাবজেক্ট প্রশ্ন কিভাবে দিব, একসাথে দিব নাকি আলাদা আলাদা দিবে। তোমার জিকে 20টা আলাদা দিবে, তারপরে তুমি পরিণতির জন্য আলাদা প্রশ্ন 20টা থাকবে, অর্থনীতির জন্য আলাদা 20টা, 20টা না 15টা, আচ্ছা যাই হোক 20টা বা 20টা করে হয়তো দিবে। 4 20 আছে না, সরি 10টা বা 15টা এমন দিবে হয়তো। তো এরকম খুব সম্ভবত 10টা করে দিবে। তাহলে অর্থনীতির জন্য 10টা, পরিণতির জন্য 10টা, ইতিহাসের জন্য 10টা, ইসলামের ইতিহাসের জন্য 10টা। এখন তুমি অ্যাকচুয়ালি যেই 4টা সাবজেক্ট কলেজে পড়ে আসছো বা ভালো পারো সেই 4টাই দেখাবা। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে।
আচ্ছা, আশা করি হয়ে গেছে। তারপরে আসো বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক কোনটি, এটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, বাংলাদেশে যে দুইটা পদক নিয়ে বেশি পরীক্ষায় আসে, বাংলাদেশে যে দুইটা পদক, যেমন কিছুদিন আগে হচ্ছে তোমার বাংলা একাডেমি পুরস্কার দিছে। তো তোমাদের ফাহাদ ভাইয়া খুব সম্ভবত এগুলো পড়াইছে, তাই আমি আর এগুলো পড়াচ্ছি না। বাংলা একাডেমি পুরস্কার এটা পড়বা। বাংলা, তারপরে 21শে পদক তো অবশ্যই ভালো করে পড়বা। তারপরে হচ্ছে স্বাধীনতা পুরস্কার, এই তিনটা পুরস্কার, স্বাধীনতা পদক, এগুলো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? এই যে স্বাধীনতা পদক যেটা বলা হয়, এটা হচ্ছে সর্বোচ্চ বেসামরিক পদক। স্বাধীনতা পদক কি সর্বোচ্চ বেসামরিক পদক, আর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে 21শে পদক। আর 21শে পদক এটা হচ্ছে তোমার 1976 সালে, আর এই স্বাধীনতা পদক হচ্ছে 1977 সালে প্রবর্তন করা হয়। বুঝতে পারছো? এই স্বাধীনতা পদক এবং এই দুইটাই কিন্তু জিয়াউর রহমান প্রবর্তন করে দিয়ে গেছে, এই জন্য এগুলো পরীক্ষায় আসে। বুঝতে পারছো? জিয়াউর রহমান সম্পর্কে একটু ভালো করে পড়ে যাবা। জিয়াউর রহমান কোন সেক্টরে যুদ্ধ করছে, তার জন্ম আসবে না, তার মৃত্যুবরণ কোথায়, বা তার যেই যে জীবনে যেই হচ্ছে তিনি জিয়া বাহিনী সুন্দরবনে ছিল, তারপর হচ্ছে তিনি কোন সেক্টরে, তিনি 1 নম্বর সেক্টরে সেক্টর কমান্ডার ছিল, তারপর তার সম্পর্কে কিছু বিস্তারিত পড়বা। তারপর খালদা জিয়া তিনি কি কি উদ্বোধন করে দিয়ে গেছেন, কোন তোমার হচ্ছে কোন কোন মেগা প্রজেক্ট দেন, তিনি তিনি ছিলেন হচ্ছে 12তম যেই হচ্ছে ইয়াটা হয়, তোমার হচ্ছে তৃতীয় যে গণভোট, সেটা তার, তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এবং হচ্ছে তার অনেক কাজ আছে, সেগুলো একটু পড়ে যাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে এইগুলা পড়বা, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো তারপরে আসো 6 নাম্বার, পায়রা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা আন্দারমানিক। আমি এখানে তোমাদের একটা বিস্তারিত জিনিস দেখাবো, একটু পরে বিস্তারিত দেখাচ্ছি। বেনাপোল স্থলবন্দর কোথায় অবস্থিত? বেনাপোল স্থলবন্দর হচ্ছে তোমার যশোরে অবস্থিত। বেনাপোল এটা হচ্ছে প্রথম স্থলবন্দর, যশোরে অবস্থিত। তারপরে দিনাজপুরে আছে হিলি, তারপরে হচ্ছে তোমার তামাবিল আছে সিলেটে, অনেকগুলো আছে। আচ্ছা, বইমেলা চালু হয় কত সালে? এটা হচ্ছে বইমেলা চালু হয়, বইমেলা সম্পর্কে একটু পড়বা। বইমেলা চালু হয় 1955, সরি, বইমেলা এটা এটা হচ্ছে তোমার বাংলা একাডেমি চালু হয় 1955 সালে, এটা মনে রাখবা। বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় 1955 সালে, এটা মনে রাখবা। আর বইমেলা যেটা চালু হয় সেটা 1978 সালে বইমেলা চালু হয়, ঠিক আছে? বইমেলা চালু হয় 1978 সালে। আর বাংলা একাডেমি, আর বইমেলাটা কারা করে? বইমেলাটা করে বাংলা একাডেমি। এবং বাংলা একাডেমিতে হচ্ছে তোমার যেমন রবীন্দ্রনাথের হচ্ছে কিছু একটা স্থান আছে, তারপর রোকেয়া সরণি আছে, রবীন্দ্রনাথ সরণি আছে, আরো কয়েকটা জিনিস আছে, সেগুলো একটু পড়বা। বাংলা একাডেমি নিয়ে একটু সহজ কথা বলে, বাংলা একাডেমি নিয়ে একটু ভালো করে পড়ে যাবা, ঠিক আছে? যেহেতু তোমরা বলছো আমাকে বিস্তারিত বলতে না, তাই আমি অত বিস্তারিত পড়াচ্ছি না। বাংলাপিডিয়া প্রকাশ করে কোন প্রতিষ্ঠান? মনে রাখবা কিভাবে, এটা প্রায় আসে পরীক্ষায়। বাংলাপিডিয়া হচ্ছে বাংলাদেশের জ্ঞানকোষ। বাংলাপিডিয়া কি? বাংলাপিডিয়া হচ্ছে জ্ঞানকোষ, যেটাকে ইংলিশে বলা হয় এনসাইক্লোপিডিয়া, ঠিক আছে? এবং এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় জ্ঞানকোষ, এখানে বাংলাদেশের সকল বিষয় বিস্তারিত বলা আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি করছে, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি করছে। একটু পরে আমরা বিস্তারিত দেখবো, ঠিক আছে? শুধু কমেন্টে এটা লেখো যে তারেক রহমান কবে বাংলাদেশে আসছে, এই ধরনের প্রশ্ন আসবে না ভাই, এই ধরনের প্রশ্ন আসবে না। ওকে, উত্তরের দিকে চোখ চলে যায়, আচ্ছা সমস্যা নাই, উত্তরের দিকে চোখ চলে যাক, সমস্যা নাই। তারপরে আসো আলোকিত মানুষ চাই, এটা কিভাবে মনে রাখবা বলি আমি। এটা এবার পরীক্ষায় আসতে পারে, আলোকিত মানুষ চাই। দেখো, আলোকিত আমরা কিভাবে হব যখন আমরা সাহিত্য পড়ব, তাই না? যখন আমরা সাহিত্য কি? সাহিত্য হচ্ছে বই, উপন্যাস, কাব্যগ্রন্থ, এগুলো পড়লেই তো আমরা নিজেদের মধ্যে একটা সমাজের প্রতি একটা দৃষ্টিভঙ্গি হবে, ভালো খারাপ, ভালো মন্দ, আচরণ, মূল্যবোধ আমরা বুঝতে পারবো। তার মানে এই আলোকিত মানুষটা এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটা স্লোগান, ঠিক আছে? এটা একটু পড়বা, ওকে? তারপরে আসো 11 নাম্বার, সম্পুর বিহার কোথায় অবস্থিত? সম্পুর বিহার এটা হচ্ছে তোমার নওগাঁতে অবস্থিত। সম্পুর বিহার হচ্ছে নওগাঁ। আর বগুড়ায় কোনটা অবস্থিত? বগুড়া হচ্ছে মহাস্থানগড়, ঠিক আছে? মহাস্থানগড় হচ্ছে বগুড়া, করতোয়া নদীর তীরে। কোথায়? করতোয়া নদীর তীরে। এবং মহাস্থানগড় আমরা জানি এটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য সংস্থা, ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য সংস্থার একটা মহাস্থানগড়। তারপরে হচ্ছে এই যে নওগাঁ, রামপুর, সম্পুর বিহার। তারপরে বাগেরহাটে একটা আছে, বাগেরহাটে হচ্ছে তোমার 60 গম্বুজ মসজিদ। কি আছে? 60 গম্বুজ মসজিদ,
এবং এটার টোটাল 77টা গম্বুজ আছে অ্যাকচুয়ালি। এটার গম্বুজ কিন্তু হচ্ছে 7 বললেই কিন্তু 60টা না, এটার গম্বুজ কিন্তু 77টা। আর 77 যদি অপশনে না পাও তাহলে দিবা 81, কারণ 4 কোণায় 4টা বড় গম্বুজ আছে, সেগুলো সহ এখানে অ্যাড করা হবে। আর যদি অপশনে 77 পাও তাহলে অবশ্যই 77 হবে, আর 77 না পাইলে ইনকেস তাহলে 81 থাকলে 81 দিবা। ঠিক আছে, 60 গম্বুজ মসজিদ। আর কুমিল্লায় কি আছে? কুমিল্লায় আমরা জানি কুমিল্লায় আছে লালমাই পাহাড়, যেটার আয়তন 34 বর্গ কিলোমিটার। কুমিল্লায় লালমাই পাহাড় আছে 34 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে প্লাইস্টেশন কালের সোপান, এটা অন্তর্ভুক্ত। এবং কুমিল্লায় আরো আছে তোমার ময়নামতি বিহার, ঠিক আছে, ময়নামতি বিহার, বাসু বিহার, এগুলো আছে। ওকে, আনন্দ বিহার। ওকে, 12 নাম্বার দেখো। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদের পরীক্ষা আসবে না, না আসার সম্ভাবনাই বেশি। 3 নেতার মাজার স্থাপনাটি কোথায় অবস্থিত? এই 3 নেতার মাজার বলতে কাদের বোঝানো হয়েছে জানো? এই যে 3 নেতা, এই 3 নেতার মাজার হচ্ছে বাংলার তিন অবিভক্ত মুখ্যমন্ত্রী। কারা? যেমন একে ফজলুল হক, তারপর হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এই খাজা নাজিমুদ্দিন কিন্তু ঢাকার যে নবাব পরিবারের সন্তান ছিল এবং পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল। যদিও তিনি পাকিস্তান গেসা ছিল, বাংলাদেশের জন্য খুব একটা কিছু করতে পারে নাই। প্রথমে বাংলাদেশের ইয়ে ছিল, বাংলার এই আমাদের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল, পরবর্তীতে পুরো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয় 1952 সালে ভাষা আন্দোলনের সময়। রুহুল আমিন ছিল তৎকালীন সময়ে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। আর 3 নম্বর ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতেই কিন্তু শেখ মুজিবুর রহমান 1969 সালের 5 ডিসেম্বর বাংলাদেশের নাম বাংলাদেশ রাখছিল। ঠিক আছে, এই 3 জনই হচ্ছে অবিভক্ত বাংলার 3 মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলা বলতে এই যে তোমার বাংলাদেশ এবং হচ্ছে পশ্চিমবঙ্গ, এই দুইটা বাংলা একসাথে ছিল এক সময়, পরবর্তীতে এটা ভাগ করা হয়েছিল। এটাকে বলা হয়েছে অবিভক্ত বাংলা। এবং অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিল একে ফজলুল হক, দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল নাজিমুদ্দিন, তৃতীয় মুখ্যমন্ত্রী ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তৃতীয় এবং শেষ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী। এবং এই 3 জন সম্পর্কেই পড়বা। এই যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যাকে বলা হয় গণতন্ত্রের মানসপুত্র। তারপরে এই ফজলুল হক, যিনি ছিলেন কৃষক শ্রমিক প্রজা পার্টির, তিনি গঠন করেছিলেন 1936 সালে। এবং কৃষি, শ্রমিক, প্রজা, এই সমস্ত জিনিসগুলো দেখলে তুমি বুঝবা যে এটা একে ফজলুল হক হবে। এবং তিনি জমিদারি প্রথা রহিত করছিল 1950 সালে, জমিদারি প্রথা একদম বাদ দিয়ে দিছিল। ঠিক আছে, সো তাদের সম্পর্কে পড়বা। এবং লাহোর প্রস্তাব 1940 সালে, যে লাহোর প্রস্তাব 23শে মার্চ, এটা ফজলুল হক করছিল। ইডেন মহিলা কলেজ তিনি প্রতিষ্ঠা করছিল। সো এগুলো একটু পড়বা। ওকে, তারপরে আসো। আর আচ্ছা, এটার অ্যান্সারটা দেওয়া হয় নাই। এই 3 নেতার মাজার স্থাপনাটা এটা কে করছে? এটা হচ্ছে মাসুদ আহমেদ করছে। এবং এটা কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর, এটার পাশেই অবস্থিত। আশা করি তোমরা অনেকে দেখছো। আচ্ছা, জাতীয় জরুরি সেবা কোনটা? জাতীয় জরুরি সেবা হচ্ছে 333, সরি, জাতীয় জরুরি, এটা হচ্ছে তোমার 33 না, এটা হচ্ছে জাতীয় জরুরি সেবা হচ্ছে 999। এটা হচ্ছে আবার অ্যাম্বুলেন্সও আছে, ফায়ার সার্ভিসও আছে, অনেক কিছুই আছে 99 দিয়ে। এই জন্য এটাকে বলা হয় জাতীয় জরুরি সেবা। একদম সকল কিছুতে তুমি পুলিশ ডাকতে চাইলে, অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে, ফায়ার সার্ভিস লাগলেও অনেক সময় 99 দিয়ে কাজ হয়ে যায়। ঠিক আছে, 105 হচ্ছে তোমার এই যে জাতীয় পরিচয় পত্রের জন্য। ঠিক আছে, আরগুলো আমরা বিস্তারিত পরে পড়বো। এই যে এখানে বিস্তারিত আছে, এখানে কোনগুলো পড়বা দেখো। এই যে 105 জাতীয় পরিচয়পত্র। নারী ও শিশু নির্যাতন, এটা হচ্ছে 109। তারপরে 333 হচ্ছে সরকারি সেবা, 999 জাতীয় জরুরি সেবা, স্বাস্থ্য বাতায়ন। বাকিগুলো একটু কম গুরুত্বপূর্ণ, বাট এই যে 4টা দাগাই দিলাম, এই 4টা বেশি গুরুত্বপূর্ণ। ফায়ার সার্ভিস 102ও আছে, আবার 999, 999, ওই যেখানে ভাই 999 কল দেন, 999 কল দেন, এটাই হচ্ছে সেই 999। এই যে এটা হচ্ছে জাতীয় জরুরি সেবা 999, বুঝতে পারছো? এটাই হচ্ছে সেই 999। ওকে, হ্যাঁ, সবাই একটু কমেন্টে অ্যান্সারগুলো লেখো, তাহলে যেটা হবে তোমরা আরামসে হচ্ছে এটা ইয়ে করতে পারবা, মানে পরীক্ষার সময় এটা মাথায় চলে আসবে। বুঝতে পারছো? এগুলো তোমাদের পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নাই, পিডিএফ তোমরা পাবা। যারা আর কি আমাদের পেইড বেচে আসো, তোমরা পিডিএফ পাবা আর কি। ওকে, সংগ্রাম চিত্রকর্মটি কার আঁকা? আমরা কিছুদিন আগেও দেখছি এই ধরনের চিত্র কিন্তু পরীক্ষায় আসে, কোনটা কার চিত্রকর্ম, হ্যাঁ, কে কোনটা আঁকছে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সংগ্রাম চিত্রকর্ম, এটা তোমরা দেখবা। সংগ্রাম চিত্রকর্ম, এটা হচ্ছে জয়নুল আবেদিনের আঁকা। এছাড়াও আমরা আরো কিছু চিত্রকর্ম দেখবো। চলো, তোমরা হচ্ছে এই যে দেখো, এখানে আমি কিছু চিত্রকর্মের নাম দিছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট মারতে পারো। দেখো এগুলা কোনগুলা বেশি গুরুত্বপূর্ণ। মই দেওয়া, তারপর হচ্ছে সংগ্রাম, নবান্ন, মনপুরা 70। এটা হচ্ছে 1970 সালে মনপুরায় একটা বিশাল ঘূর্ণিঝড় হয়, এবং এই ঘূর্ণিঝড়ের মাধ্যমে সকল মানুষ মারা গেছে, এই জন্য এটা আঁকছিল। এবং ম্যাডোনা 43, এটা আঁকছিল 1943 সালে দুর্ভিক্ষ নিয়ে।
তারপরে কামরুল হাসান এই জানোয়ারদের হত্যা করতে হবে, দেশ আজ বিশ্ব বেহায়ের খপ্পর, তিন কন্যা এটা গুরুত্বপূর্ণ। তারপরে এস এম সুলতান মাসকাটা যাত্রা, মারাই, এই যে প্রথম বৃক্ষরোপণ এটা কিন্তু গুচ্ছতে আসছিল, ফার্স্ট প্লান্টেশন বা প্রথম বৃক্ষরোপণ এটা কিন্তু আসছিল এবার গুচ্ছতে। তারপরে নবের আহমেদের পড়বা, সবই গুরুত্বপূর্ণ, চাইল্ড ফিলোসোফার পড়তে পারো, তারপরে অ্যাঞ্জেল পড়তে পারো, এক্সট্রিমিটিং অ্যাঞ্জেল, আর রফিকুন নবীর হচ্ছে টোকাই, এগুলা বেশি গুরুত্বপূর্ণ। জয়নুল আবেদিন। আচ্ছা আমি আবারও বলতেছি, তোমরা যারা সেকেন্ড টাইম দিবা তাদের জন্য কিন্তু আমাদের স্পেশাল সেকেন্ড টাইমের কোর্স আছে, মাত্র 4000 টাকায় তুমি প্রথমে ফুল ফাউন্ডেশন কোর্স পাবা, বাংলা ইংরেজি জিকে। প্রথমে তুমি ফুল ফাউন্ডেশন কোর্স একদম সবগুলা 40টার মতো করে ক্লাস পাবা। তারপর জাহাঙ্গীরনগরের জন্য আবার ফুল কোর্স পাবা, বিউপির জন্য আবার ফুল কোর্স পাবা, তারপরে তুমি হচ্ছে চট্টগ্রাম রাজশাহীর জন্য ফুল কোর্স পাবা, গুচ্ছের জন্য ফুল কোর্স পাবা, হাজি দানেশের জন্য ফুল কোর্স পাবা, কুমিল্লা ইউনিভার্সিটির জন্য ফুল কোর্স পাবা, জগন্নাথের জন্য পাবা, জগন্নাথ সেকেন্ড টাইম নেই, তারপর হচ্ছে তোমার এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পাবা। সো তোমরা যারা সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা ভাবনা করতেছো, তোমরা কিন্তু আমাদের যাদের চিন্তা ভাবনা আছে অ্যাকচুয়ালি তারা কিন্তু আমাদের সেকেন্ড টাইম কোর্সটা দেখতে পারো। আমি চ্যালেঞ্জ দিতে পারি, এত অল্প টাকায় এত সার্ভিস, এবং তোমরা জানো যে আই এডুকেশন বর্তমান বাজারে বা মার্কেটে আই এডুকেশন আসলে কতটা সফল, কারণ প্রায় প্রতি বছর কিন্তু আমাদের হিউজ একটা অ্যাপ্লিকেন্ট হচ্ছে চান্স পায় পাবলিক ইউনিভার্সিটিতে, কারণ ভাই আমাদের টিচার কোয়ালিটি বেস্ট, এটা তোমাদের মানতে হবে যে আমাদের যারা টিচার এখানে তারা সবাই কোয়ালিফাইড এবং সবাই খুব স্কিল, এবং আমাদের যারা সিনিয়র আছে তারা তো 12-14 বছর এক একজনের অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে তোমাকে মানতে হবে যে আই এডুকেশন হচ্ছে বাজারে একদম টপ। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে আসো মেগা প্রজেক্টগুলো আমরা যদি একটু দেখি, যেমন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতিকে দেখি, এটা কে কে পারো। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, যেটাকে আমরা বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বলি, তো সেই জিয়া আন্তর্জাতিক যদি এইভাবেও আসে তাহলে মানে কিছু করার নাই। সো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতিকে দেখি কে কে পারে। ও এটা তো উত্তর দেওয়া আছে, তাহলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে লারোস, ঠিক আছে। তারপর তোমরা আরো কিছু পড়বা, যেমন হচ্ছে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদের স্থপতিকে, তারপর হচ্ছে শহীদ মিনারের স্থপতিকে, তারপর হচ্ছে জাগ্রত চৌরঙ্গি, এটা 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 খুব বেশি আসে না। তারপর হচ্ছে তোমার স্মৃতিসৌধ এগুলা স্থপতিকে, এগুলা কিন্তু পরীক্ষায় আসে, সো এগুলো একটু ভালো করে পড়বা। ওকে ওকে, তারপরে আসো 2 নাম্বার দেখো, পদ্মা সেতু মূল কাঠামো নির্মাণের কার্যাদেশ। আচ্ছা এগুলা পদ্মা সেতু নিয়ে এখন পরীক্ষা আসার সম্ভাবনা খুব কম, তারপরেও আমি এখানে তোমাদেরকে দিয়ে রাখছি, যদি কোনোটা আসে সেক্ষেত্রে আমরা আসলে কি করব। দেখো যেমন চীন একসাথে তোমরা পড়ে ফেলবা, চীন কোনগুলো নিয়ে কাজ করছে, চীন পদ্মা সেতুতে অর্থায়ন করছে বা কাজ করছে। তারপর পদ্মা রেল সেতু আমরা জানি যৌথভাবে সবচেয়ে বড় 6.15 কিলোমিটার, এবং পদ্মা সেতু 6.15 কিলোমিটার, তাহলে পদ্মা সেতু আর পদ্মা রেল সেতু তো একই হবে। যদি বলা হয় বাংলাদেশের সবচেয়ে বড় যৌথ রেল সেতু কোনটা, তাহলে হবে পদ্মা রেল সেতু। আর যদি বলে বাংলাদেশের সবচেয়ে বড় একক রেল সেতু কোনটা, বা শুধু বলে যে সবচেয়ে বড় রেল সেতু কোনটা, তাহলে কিন্তু সেটা যমুনা রেল সেতু, যেটা 4.8 কিলোমিটার, ঠিক আছে। তারপর আসো বঙ্গবন্ধু টানেল, যেটা পরীক্ষায় আসবে না। তিস্তা মহাপরিকল্পনা, এটা অবশ্যই পড়বা, এটা কিন্তু চীন। তিস্তা মহাপরিকল্পনা, আমরা জানি তিস্তা নদী বাংলাদেশে ঢুকছে নীলফামারী দিয়ে, কিন্তু তিস্তা বাঁধ হচ্ছে লালমনিরহাটে, ঠিক আছে। তারপরে সাবমেরিন, আচ্ছা কক্সবাজার বিমানবন্দর, এটা পড়বা, কক্সবাজার বিমানবন্দর এটা 4র্থ বিমানবন্দর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর, এটাও কিন্তু চীন। তারপরে হচ্ছে এই যে ম্যাটেরিয়াল আমরা ইউজ করি, এই ম্যাটেরিয়াল কিন্তু জাপান, যদিও এটা পরীক্ষা আসার সম্ভাবনা কম। তারপরে বিগ বি, এটা হচ্ছে মানে হচ্ছে বঙ্গোপসাগরকে নিয়ে একটা পরিকল্পনা। তারপরে হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু, সেটা হচ্ছে বর্তমানে যমুনা রেল সেতু, যেটা হচ্ছে 4.8 কিলোমিটার। হ্যাঁ, তারপরে মহেশখালী বিদ্যুৎ কেন্দ্র। আচ্ছা এই যে ডেল্টা প্ল্যান 2100, এইটা একটু ভালো করে পড়বা। এখানে হটস্পট আছে 6টা, মনে করো যেই সব এলাকা বসবাসের অযোগ্য, হ্যাঁ, যে পাহাড়ি এলাকা, সেই সব একটা হটস্পট। যেসব এলাকায় যেমন শহরে পানির একটা সমস্যা, এটার একটা হটস্পট। আবার উত্তরবঙ্গে হচ্ছে তোমার খরা মৌসুম, এটা একটা হটস্পট। আবার উপকূলীয় এলাকায় বেশি পানি চলে আসে, লবণাক্ততা, সেখানে একটা হটস্পট। এরকমভাবে টোটাল 6টা হটস্পট করা হয়েছে। আর এই যে তোমার ডেল্টা প্ল্যান 2100, এটা হচ্ছে বাংলাদেশকে বিভিন্ন জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সকল সমস্যা থেকে দূরে রাখতে একটা পরিকল্পনা। এটা হচ্ছে
এই 2100 সাল পর্যন্ত একটা টার্গেট, 3 ভাগে এটা পরিকল্পনা করা হবে। এবং এটা যেই দেশকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি সেটা হচ্ছে নেদারল্যান্ড, এবং নেদারল্যান্ড কিন্তু আমাদেরকে এই প্রজেক্টটায় সহযোগিতা করতেছে, এটা মনে রাখবা, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে আর বাকিগুলো তোমরা পারবা, হোপসো, প্যারা নাই। তারপরে আসো, এখানে আরো কিছু আছে, রূপপুর, যেমন হচ্ছে এই যে এখন বর্তমানে বিদ্যুৎ নিয়ে আমরা খুব সমস্যা দেখতেছি না, এই বিদ্যুৎ নিয়ে, তাহলে বিদ্যুৎ নিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, পরীক্ষায় একটা প্রশ্ন আসতেই পারে, রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র সেটা কোথায়, সেটা ঈশ্বরদী। হ্যাঁ, ঈশ্বরদী, রূপপুর ঈশ্বরদী। এটার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট, এবং এটা প্রধান উপাদান হচ্ছে পরমাণু। আমরা তো এমনিই বলি রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, তাই না? এটা হচ্ছে রোজাটম এবং রাশিয়া, ভারত সহযোগিতা করতেছে, বিশেষ নোট পড়া লাগবে না। তারপর রামপাল কোথায়, রামপাল হচ্ছে বাগেরহাট। হ্যাঁ, এটার প্রধান উপাদান কি, কয়লা। তারপরে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এটা কোথায়, কলাপাড়া, পটুয়াখালী, এটার প্রধান উপাদান কি, কয়লা। তারপরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, যেটা সবচেয়ে গভীর, মহেশখালী, কক্সবাজার, সেটা হচ্ছে কয়লা, ঠিক আছে? এটা আবার সহযোগিতা করতেছে জাপান, সিঙ্গাপুর। এগুলো জাস্ট এক নজর দেখে যাবা, আসতেও পারে, আবার নাও আসতে পারে, এটা আসলে বলা তো যায় না, তারপরে আমরা হচ্ছে পড়ে ফেলবো, ঠিক আছে? ওকে ভাইয়া, আন্দাজে দাগাইয়া অ্যানিও এডমিশনে 65+ এমসিকিউ পাওয়া কতটুকু পসিবল? এটা আমি জানি না, এটা সম্পূর্ণ তোমার লাকের উপর ডিপেন্ড করে, এটা ভাই আমি বলতে পারবো না, ঠিক আছে? ওকে, তারপর আসলে আমি শেষ করে দিব, বেশিক্ষণ টাইম নিব না, আমি শেষ করে দিব, তোমরা জাস্ট একটু ক্লাসটা করো, আমি হয়তো আর 20 মিনিটের মধ্যে শেষ করে দিব। তারপরে আসো, কমলাপুর রেলওয়ের স্থপতি কে? হ্যাঁ, কমলাপুর রেলওয়ের স্থপতি হচ্ছে বব্বুই। হ্যাঁ, ওকে। স্বাধীন বাংলাদেশে নির্মিত প্রথম সমুদ্র বন্দরের নাম কি? এটা আমরা সবাই জানি, চট্টগ্রাম সমুদ্র বন্দর, এবং এই চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। এখান দিয়ে কিন্তু হচ্ছে, স্বাধীন বাংলাদেশে, এই যে আমি নিজেও কিন্তু দেখো প্যাচ খেয়ে গেছি, দেখো এখানে কি বলছে। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে বিস্তারিত দেখাই। আচ্ছা, এটা মনে পড়ে, দেখো, বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর বললে হবে চট্টগ্রাম সমুদ্র বন্দর বাংলাদেশের। আর ব্রিটিশ আমলে যে সমুদ্র বন্দর সেটা হচ্ছে মংলা। তৃতীয়, স্বাধীনতার পরে বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর পায়রা। চতুর্থ সমুদ্র বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঠিক আছে? তাহলে আমি কিন্তু দেখো, মানে এই যে তাড়াহুড়া করতে যা প্যাচ খেয়ে গেছি, ঠিক আছে? সো এগুলা হচ্ছে আমরা একটু পরে বিস্তারিত দেখবো, এটা আমি রাখছি, বিস্তারিত দেখাবো। বাংলাদেশ স্থলবন্দরের মধ্যে কোনটি সরকার কর্তৃক সরাসরি নিয়ন্ত্রণ করা হয়? সেটা হচ্ছে বেনাপোল, যেটা যশোরে। ওকে, তারপরে আসো, এটা কি? ও, এখানে কিছু দেওয়া আছে, দেখো, মেট্রোয়েলকে কোন দেশ সহযোগিতা করছে? শুধু কোন দেশ সহযোগিতা করছে এটা তো আমি অলরেডি পড়াইছি, কর্ণফুলী টানেল এগুলো পড়াইছি। যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দৈর্ঘ্য, এটা 4.8 কিলোমিটার, ঠিক আছে? ওকে, এই যে দেখো, একটু এখান থেকে আমরা একটু মনোযোগ দেই। এই যে দেখো, বাংলাদেশের সবার প্রথম যে সমুদ্র বন্দর সেটা হচ্ছে চট্টগ্রাম। প্রতিষ্ঠা আই গেস এটা আসবে না, চট্টগ্রাম তো চট্টগ্রামই, এটা কোন নদীতে? কর্ণফুলী নদীতে, এবং বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়েছে এটাকে। দ্বিতীয় হচ্ছে মংলা সমুদ্র বন্দর, মংলা হচ্ছে 1950 সালে, এবং বাগেরহাটে। এটা কোন নদীতে? পশুর নদীতে। এবং বাকি তথ্য পড়া লাগবে না। পায়রা নদী, দেখো, পায়রা, যেটা 13 আগস্ট 2016 সালে প্রতিষ্ঠা করা হয়েছে, এবং এটা হচ্ছে তোমার কলাপাড়া, পটুয়াখালীতে রামনাবাদ চ্যানেলে। হ্যাঁ, আর এটা যে নদীর মধ্যে অবস্থিত সেটা হচ্ছে আন্দারমানিক নদী, এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর। আর চতুর্থ যেটা, সেটা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। বাংলাদেশে একটাই গভীর সমুদ্র বন্দর, সেটা হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, যেটা হচ্ছে তোমার মহেশখালী উপজেলা। আর এই মহেশখালী উপজেলা হচ্ছে বাংলাদেশের ডিজিটাল দ্বীপ, এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটা হচ্ছে, এই যে দেখো, প্রথম গভীর সমুদ্র বন্দর, প্রথম জাহাজ বিড়ে, ঠিক আছে? প্রথম জাহাজ বিড়ি কবে সেটা পড়ার দরকার নাই, মনে রাখবা বাংলাদেশের প্রথম গভীর সমুদ্র বন্দর হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঠিক আছে? ওকে, পায়রা নদীর নাম আজকে শুনলাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর আসো, এখানে আরো কিছু আছে। কর্ণফুলী নদীর উপর সেতুর নাম কি? এটা এখন আর লাগবে না, শাহ আমানত সেতু। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক বলাকা নকশার করে কামরুল হাসান, এটা দেখবা। তারপরে মেট্রো রেলের মোট দৈর্ঘ্য, এটা এখন না আসার সম্ভাবনা আছে, 21.26। মেট্রো রেলের সহায়তাকারী দেশ পড়াইছি। আচ্ছা, এখানে ঢাকায় যেসব সংস্থার সদর দপ্তর, এটা আমি একটু দেখাই। যেমন দেখো, সার্ক আবহাওয়া ও গবেষণা কেন্দ্র, আচ্ছা এখানে আসে নাই এগুলা। আন্তর্জাতিক পাট গবেষণা কেন্দ্র ঢাকায়,
স্যার কৃষি, আচ্ছা এগুলা এগুলা আসে নাই ভুলক্রমে। আচ্ছা ঠিক আছে, এগুলা যারা আমাদের লেকচার শিট যাদের কাছে আছে তোমরা এগুলা পাবা, সমস্যা নাই। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 2000 কক্সবাজার, বদ্বীপ পরিকল্পনা 100 নেদারল্যান্ড, পারমাণবিক শক্তি 33, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট, পদক ও খেলাধুলা। এই পদক ও খেলাধুলা নিয়ে অ্যাকচুয়ালি এটা দেখো, কবি কাজী নজরুল ইসলামকে কত সালে 21 পদকে ভূষিত করা হয়, এটার অ্যান্সার নাই। দেখি এইটা কে পারো। এটা একদিকে এটার গুরুত্ব আছে, কেন গুরুত্ব আছে আমি সেটা পরে বলতেছি, তোমরা অ্যান্সার করো। এটা অনেকক্ষণ পর এটা তোমাদের দিলাম, তো দেখি তোমরা অ্যান্সার করো, একটু দ্রুত অ্যান্সার করো। আমরা আর বেশি না, আর আর 10টা এমসিকিউর মতো আছে খুব সম্ভবত। তাওহিদা তাহি বলছে 1974। কবি কাজী নজরুল ইসলামকে কত সালে 21 পদক দেওয়া হয়? আচ্ছা, অ্যানিউর শেষ ক্লাস, হ্যাঁ আজকে অ্যানিউর শেষ ক্লাস। আচ্ছা, এটা হচ্ছে 1976 সালে 21 পদক। কবি কাজী নজরুল ইসলামকে কত সালে পদকে ভূষিত করা হয়? 1976 সালে। 1976 সালে, এটা মনে রাখবা। 1976 আর এখন কত? এখন হচ্ছে 2026। এখন 2026, দ্যাট মিনস 50 বছর, এটা মাথায় রাখতে হবে। বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দলের বিপক্ষে? আমার কেন যেন মনে হয় বাংলাদেশের এইসব খেলা টেলা নিয়ে পরীক্ষা আসবেই না। ঠিক আছে, আসলে তামিম ইকবাল নিয়ে আসতে পারে, বিসিবির সভাপতি হয়েছে, যেভাবেই হোক বিসিবির সভাপতি হয়েছে, তাকে নিয়ে হয়তো একটা প্রশ্ন আসতেও পারে। সে 5000 রানের করছে এবং তার টেস্ট সেঞ্চুরি কত রান, সে কত রানের ক্লাবে ঢুকছে, এগুলো আসতেও পারে, যেহেতু সে বর্তমানে বিসিবি সভাপতি হয়েছে। ঠিক আছে, তারপরেও বাংলাদেশের খেলাধুলা নিয়ে আই গেস এত বেশি পরীক্ষা আসলে আসার কথা না। তাহলে বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশ পারে শুধু একটা দলের বিপক্ষে, সেটা হচ্ছে জিম্বাবুয়ে। কোনো দেশের সাথে যদি হাইরা যায় তখন যে জিম্বাবুয়ের সাথে একটা ম্যাচ খেলে বাংলাদেশ আবার একটু শক্তি সাহস ফিরে পায়। ঠিক আছে, তারপর আসো, কত সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক, এটা অলরেডি বলে ফেলছে 21 পদক 1976 সালে। তারপরে বাংলাদেশ পেসারদের মধ্যে, আচ্ছা এগুলা আগের তথ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে? ওয়ান ডে স্ট্যাটাস এগুলো আসতেও পারে। বাংলাদেশ কত সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে? ঠিক আছে, তামিম, হ্যাঁ সবাই দেয় গোল্ড মেডেল আর আমি উপহার দেবো 1 পিস ডিজিটাল। আচ্ছা আচ্ছা, তোমরা এত উল্টাপাল্টা কমেন্ট করতেছে কেন আমি বুঝতেছি না। মানে এটা একটা ক্লাস ভাই, এটা একটা ক্লাস। আচ্ছা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল কত সালে ওয়ান ডে স্ট্যাটাস লাভ করে? 1997 সালে। ঠিক আছে, তারপরে আসো, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন কে? বাংলাদেশের পক্ষে এটা পারো কিনা, কারণ এগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা পারবা আই গেস, মাহমুদুল্লাহ রিয়াদ। ওকে, তামিম ইকবাল কিন্তু করে নাই। কেউ আবার তামিম ইকবাল দেখে তামিম ইকবালের নাম দিয়ে দিও না। ঠিক আছে, বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে? এটা বলো দেখি, এটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে? হ্যাঁ, সাফ অনূর্ধ্ব, যে অনূর্ধ্ব 19-20 বাংলাদেশ যে জিতছে, এগুলো আসতে পারে পরীক্ষায়। সাফ অনূর্ধ্ব 19-20 যেগুলা বাংলাদেশ এবং নারী ফুটবলাররা এবং নারী ক্রিকেটাররা যেগুলো সম্প্রতি জিতছে, তোমাদের ফাহাদ ভাই এগুলো পড়াইছে, এগুলো অবশ্যই পড়বা, এগুলো পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আমি তো সাম্প্রতিক পড়াচ্ছি না, এই জন্য এখন দেখাচ্ছি না, বাট তোমাদের ফাহাদ ভাই তোমাদেরকে পড়াইছে। তাহলে তোমরা হচ্ছে ওই যে একটু সাম্প্রতিক তথ্যগুলো আজকে রাতে বৈশা এই বেসিক একটু কম দেখা, সাম্প্রতিকগুলো ভালো করে দেখে যাও, কারণ সাম্প্রতিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং তুমি অল্প পরে বেশি কমন পাবা সাম্প্রতিকের জন্য। ঠিক আছে, কারণ এখানে সায়েন্স কমার্স আর্টস সবাই পরীক্ষা দেয়, তো এই জন্য সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন আসবে। আজকে রাতে বসে সাম্প্রতিকটা ভালো করে দেখে যাবা। ঠিক আছে, ওকে। বাংলাদেশ প্রথম কোন সালে অলিম্পিকে অংশগ্রহণ করে? কেউ পারতেছে না? আচ্ছা, এটা হচ্ছে 1984 সালে। 1984। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? এটা আসতে পারে। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কত সালে? এটা হচ্ছে তোমার 1999 সালে। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার কে? নিয়াজ মোরশেদ। ঠিক আছে, ওকে। বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার সম্মানিত হচ্ছে? এগুলো তোমরা অ্যান্সার দেখে নিও, এখানে আছে। বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিশন, আমরা একটু বিভিন্ন প্রতিষ্ঠান ও কমিশনটা দেখি। পল্লী উন্নয়ন একাডেমি, বার্ড কুমিল্লার প্রতিষ্ঠা, কুমিল্লা বার্ড, দেখো পল্লী উন্নয়ন যেই হচ্ছে একাডেমি, সেটা হচ্ছে কুমিল্লা, সেটার প্রতিষ্ঠাতা কে? সেটার প্রতিষ্ঠাতা হচ্ছে ডাক্তার আক্তার হামিদ খান, এবং এটা হচ্ছে কোথায়? কুমিল্লাতে। এটুকু শুধু মনে রাখবা, বার্ড
বার্ড এটা কোথায়? কুমিল্লা, এবং এটার প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান। এতটুকু জাস্ট মনে রাখবা, ঠিক আছে? তারপরে হচ্ছে দেখো এই যে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটা বলা হয়েছে বার্ড, এবং এটা পল্লী অর্থনীতির উন্নয়ন, কোটবাড়ি, কুমিল্লা, প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। বিশ্ব সাহিত্য কেন্দ্র একটু আগে যেটা বলছি, সেটা প্রতিষ্ঠা 1982, বাংলা মোটর, এটা স্লোগান হচ্ছে আলোকিত মানুষ চাই, এবং প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল্লাহ আবু সাইদ। এটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কিছুদিন আগে এই যে গতকাল কি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা দেখা করেন, সাক্ষাৎ করেন, এই জন্য এটা রিলিভেন্ট হইতে পারে, বাট প্রস্তুত অলরেডি হয়ে গেছে, তাই না? ওকে। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, এখানে মনে রাখবা যে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বাংলাপিডিয়া প্রকাশ করেন, ঠিক আছে? এটা প্রথম কলকাতায় হয়েছিল, উইলিয়াম জোনস এর প্রতিষ্ঠাতা। বাংলাদেশের পোস্টাল একাডেমি, পোস্টাল একাডেমি হচ্ছে রাজশাহীতে, এটা তোমরা জানো। পোস্টাল একাডেমি রাজশাহী। নেভাল একাডেমি কোথায়? তারপর হচ্ছে মিলিটারি একাডেমি কোথায়? পুলিশ একাডেমি কোথায়? সারদা, রাজশাহী। এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে আসে, সো এগুলো একটু পড়বা, ঠিক আছে? ওকে, বাংলাপিডিয়া প্রকাশ। আচ্ছা, কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়? এটা অলরেডি বলছি, 1955 সালে। কোন সংগঠনের কর্মসূচি? আলোকিত মানুষ তৈরি করা, এটাও বলছি। সাহিত্য পড়লে মানুষ আলোকিত হয়। তারপরে বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার, বাংলাদেশের একদম প্রথম নির্বাচন কমিশনার সায়েম, তাই না? এটা কি দেওয়া? হ্যাঁ, সরি, এটা সায়েম না, এটা হচ্ছে বিচারপতি এম ইদ্রিস, সায়েম না। এটা হচ্ছে বাংলাদেশের প্রধান, আমি বিচারপতির কথা বলছি, এখানে প্রধান নির্বাচন কমিশনার, ঠিক আছে? নির্বাচন কমিশনার হচ্ছে এই যে বিচারপতি এম ইদ্রিস। নির্বাচন কমিশন নিয়ে পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? বর্তমান নির্বাচন কমিশনার কে, বর্তমান বিচারপতি কে, বর্তমান গভর্নর কে, হ্যাঁ, বর্তমান অ্যাটর্নি জেনারেল কে, এই চারটা ভালো করে পড়বা। বর্তমানে নির্বাচন কমিশনার, বর্তমান বিচারপতি, বর্তমান গভর্নর, বর্তমান অ্যাটর্নি জেনারেল, এই চারটা ভালো করে পড়বা, ঠিক আছে? ওকে। তারপরে হচ্ছে এই যে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে, বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, এটাই বলছিলাম। তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায়? এটা হচ্ছে সেগুনবাগিচায়, এটা হচ্ছে সেগুনবাগিচায় অবস্থিত, ঢাকায়। পল্লী উন্নয়ন একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়েছে? লাগবে না। আন্তর্জাতিক উদ্রাময়, এটা হচ্ছে যে আমরা জানি উদ্রাময় হচ্ছে কলেরা, দ্যাট মিনস এটা বাংলাদেশে দুইটা জায়গায় আছে, একটা হচ্ছে ঢাকার মহাখালী, আর একটা হচ্ছে আমাদের চাঁদপুরের মতলবে, ঠিক আছে? তো এটা এরা কিন্তু হচ্ছে তোমার এই যে ওরস্যালাইন এরা আবিষ্কার করছে, ঠিক আছে? ওরস্যালাইন, এই আন্তর্জাতিক উদ্রাময় গবেষণা কেন্দ্র। এবং আজকের সর্বশেষ 10টা প্রশ্ন, সেগুলো আমরা দেখি, চলো। কোনটি প্রাচীনতম? এর মধ্যে সবচেয়ে কোনটা প্রাচীনতম? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছিল। কোনটা প্রাচীনতম? হ্যাঁ, কোনটা প্রাচীনতম? তো আমরা জানি যে সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র, আর পুন্ড্র নগর সেটা হচ্ছে তোমার বর্তমান মহাস্থানগড়। এই জন্য সবচেয়ে প্রাচীন হচ্ছে এই যে মহাস্থানগড়, মহাস্থানগড়ের ব্রাহ্মী লিপি সবচেয়ে প্রাচীন হচ্ছে মহাস্থানগড়ের ব্রাহ্মী লিপি। আর বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, তাই না? যেটা যেটা নেপালে পাওয়া গেছে রয়্যাল লাইব্রেরিতে। এই যে দেখো এখানে উয়ারি বটেশ্বর নিয়ে কিছু প্রশ্ন আছে, আমি সহজ ভাষায় বলি। উয়ারি বটেশ্বর এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। 2500 বছরের আগের একটা সভ্যতা, সেটা এক স্কুল শিক্ষক এটা আবিষ্কার করছেন। তো এখানে এগুলোই বলা আছে যে অবস্থান হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলায়, প্রায় 2500 বছরের পূর্বের একটা সভ্যতা। উয়ারি বটেশ্বর কোথায়? এটা একবার পরীক্ষা আসছিল, এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাব উপজেলায়, ঠিক আছে? তাহলে এটুকু পড়বা। তারপরে আসো পুণ্ডনগর বা মহাস্থানগড়, এটা অলরেডি পড়াইছি। এটা বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক স্থান এবং বগুড়া কর্ত নদী তীরে অবস্থিত, একটু আগে আমি বলছি। এবং হচ্ছে দেখো এটা মৌর্য যুগের শিলালিপি পাওয়া গেছে এবং সম্রাট অশোকের শিলালিপি পাওয়া গেছে এখানে। এই যে এখানে আরো অনেক কিছু আছে, অশোক টশোক, এগুলো পড়বা। সোনারগাঁওয়ের পূর্ব নাম হচ্ছে সুবর্ণগ্রাম, যেখানে হচ্ছে ইসাখার রাজধানী ছিল সোনারগাঁও। এবং এই যে 12 বইয়া আর কি, 12 বইয়া মুসাখা এদের, এই যে সোনা বিবির নামে এই সোনারগাঁও। এবং সেখানে কিন্তু জয়নুল আবেদিন, সরি, তোমার হচ্ছে এই যে শিল্পাচার্য জয়নুল আবেদিন, তার কিন্তু সেখানে একটা তোমার হচ্ছে জাদুঘরও আছে। তারপর হচ্ছে ময়নামতি, দেখো ময়নামতির পূর্ব নাম ছিল রোহিতগিরি এবং এটা কুমিল্লাতে অবস্থিত। এটাও তোমাদের এই যে একটু আগে বলছি আমি, আনন্দবন বিহার, শালবন বিহার, বড়কামতা, এগুলো ওখানে আছে। তারপরে সংবাদপত্র নিয়ে এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা, কারণ হচ্ছে এখান থেকে এত বিস্তারিত পড়ানোর সময় নাই। ডাক বিভাগের স্লোগান হচ্ছে আদর্শ সেবাই আদর্শ, এগুলো একটু পড়ে নিবা, ঠিক আছে? আর যেমন এটা প্রায় পরীক্ষায় আসে, ইউনেস্কো কর্তৃক ঘোষিত বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য তিনটা: ষাট গম্বুজ মসজিদ, সম্পুর বিহার এবং সুন্দরবন। এই তিনটার স্থান, এগুলো কিন্তু পরীক্ষায় আসে ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের বিশ্ব ঐতিহ্য, ঠিক আছে? যেমন এইবার গুচ্ছতে আসছিল তোমার আসছিল কি বলে এটাকে, ওই যে সুন্দরবন, আর হচ্ছে তোমার এটাকে কি বলে, একটা প্রশ্ন আসছিল না যে হচ্ছে তোমার টাঙ্গুয়ার হাওর, আর হচ্ছে ওই যে ইরানে হচ্ছে ওইটাকে কি যেন বলা হয়, কি জলার, মানে যে অনেকগুলা যেই হচ্ছে তোমার যেই জলাধার গুলা হচ্ছে বিলীন হয়ে যাচ্ছে, সেটা সংরক্ষণের জন্য যে একটা
এই যে এখন সহজ জিনিসটা আমার মাথায় আসতেছে না, মাঝে মাঝে এমন হয়। তো ঠিক আছে, ওইটা কারণ মনে আসলে ওইটা বলবা, দুইটাই সুন্দরবন আর হচ্ছে ওইটা ইরানে স্বাক্ষর হয়েছিল, ওই জায়গাটার নাম মনে করতে পারতেছি না। আচ্ছা, ইউনেস্কো ঘোষিত 5টা অধরা ঐতিহ্য: বাউল গান, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি, ঢাকার রিক্সা, রিক্সা চিত্র। এবং তোমরা জিআই প্রোডাক্টগুলো পড়বা। বর্তমানে জিআই প্রোডাক্ট কয়টা এটা পরীক্ষা আসবে না, বাট প্রথম জিআই পণ্য যেমন জামদানি, তারপরে দ্বিতীয় আছে ইলিশ, তারপর বর্তমানে যেই জিআই পণ্যগুলা, কোন জিআই পণ্যগুলা কোন স্থানে বেশি পরিচিত, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বা। তারপর হচ্ছে জিআই মানে হচ্ছে তোমার জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, এবং সেটা উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, জাতিসংঘের একটা সংস্থা, এবং উইপো থেকে হচ্ছে এটা সনদ দেওয়া হয়। ঠিক আছে, জিআই পণ্যগুলো একটু পড়বা। আচ্ছা, তারপর আসো সোনু মহাজন, ভাটিয়ালি গান কোন পাশের সাথে? ভাটিয়ালি গান হচ্ছে মাঝি মাল্লারা করে, এটা ময়মনসিংহ টয়মনসিংহ ওইসব এলাকার ভাটিয়ালি গান মাঝি মাল্লারা করে। সোনু মহাজন, আমরা অনেকজন, এটা আমাদের 24শে জুলাই অভ্যুত্থান, এবং 24শে জুলাই অভ্যুত্থানে একটু পড়বা। প্রথম শহীদ আবু সাইদ, তারপর দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম চট্টগ্রামের, হ্যাঁ, তারপর হচ্ছে মুগ্ধ, মুগ্ধ ছিল বিওপির। তারপর হচ্ছে তোমার এই জুলাই জাতীয় যেই স্মৃতিগড়, যেটা হচ্ছে আগে গণভবন ছিল, সেটা এখন জুলাই জাতীয় স্মৃতিগড় করা হয়েছে। মানে জুলাই নিয়ে 1-2টা প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকতে পারে। হ্যাঁ, জুলাই নিয়ে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে আশা করি। ওকে, তারপরে দেখো, এবং এই যে নতুন সরকার ক্ষমতায় আসছে, নতুন সরকার কত সালে ক্ষমতা, মানে এটা 13তম নির্বাচন, এই 13তম নির্বাচন নিয়ে আসবে, এবং জাতীয় সংসদ, বর্তমানে জাতীয় সংসদের অনেক কিছু, স্পিকার নিয়ে আসতে পারে, স্পিকারের কাজ কি, বা হচ্ছে স্পিকারকে শপথ পড়ায় কে, প্রধানমন্ত্রীকে শপথ পড়ায় কে, হ্যাঁ, তারপর হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ করবে, এগুলো কিন্তু অনেক কিছু জাতীয় সংসদ নিয়ে পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এবং হচ্ছে তোমার জাতীয় সংসদের ফ্লোর ক্রসিং, তারপর হচ্ছে স্পিকারের যে ভোট, কাস্টিং ভোট, হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষা আমি অলরেডি পড়াইছি, সো এগুলো একটু ভালো করে পড়ে যাবা। এবং নির্বাচন নিয়ে পড়ে যাবা, এটা ত্রয়োদশ নির্বাচন ছিল, এবং ত্রয়োদশ নির্বাচন কত সালে, কত তারিখ প্রথম অধিবেশন বসছে, জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে কে, স্থগিত করে কে, যুদ্ধ ঘোষণা করে কে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, 1943-এ দুর্ভিক্ষের চিত্রকর্ম কে এঁকেছিল? এটা আমি অলরেডি পড়াইছি, এটা জয়নুল আবেদিন। ওকে, টোকাই কার্টুন, এটাও পড়াইছি, শিল্পী রফিকুন নবী। এই যে এখানে এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে, যেমন দেখো শহীদ মিনার, শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান, এবং তার অবস্থান হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। তারপরে দেখো সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা আসার সম্ভাবনা কম। সংক্ষিপ্তক হচ্ছে জাহাঙ্গীরনগর হামিদুজ্জামান। এই যে এখানে যেগুলো পড়বো আমি একটু দাগ দিয়ে দেই, আমাদের আর 5 মিনিটের মতো ক্লাস চলবে, তো সবাই একটু ধৈর্য নিয়ে বসো। শহীদ মিনার, যেহেতু কালকে পরীক্ষা আগামীকাল, তাই কিন্তু আমি দ্রুত পড়ায় শেষ করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তারপরে দেখো জাতীয় স্মৃতিসৌধ পড়বা, শিখা চিরন্তন পড়বা, শিখা অনির্বাণ পড়বা, জাগ্রত চৌরঙ্গি পড়বা। ঠিক আছে, 1 2 3 4 5, এই 5টা চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো, চাইলে কেউ স্ক্রিনশট নিতে পারো। এই তো আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। নামাজ তো 8:30টায়, তাই না? নামাজ তো 8:30টায়। ও, এলাকাতে, গ্রামে একটু তাড়াতাড়ি হয় আই গেস। ওকে, ঠিক আছে। তারপরে আসো, একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন যে বাঙালি, আচ্ছা এটা আসেই নাই। ওকে, হীরক রাজা দেশ ছবিটির পরিচালক সত্যজিৎ রায়, হীরক রাজ সম্পর্কে পড়বা। এই সত্যজিৎ রায় কিন্তু হচ্ছে তোমার একাডেমি অ্যাওয়ার্ড পুরস্কার বা অস্কার পাইছিল। গম্ভীরা কোন অঞ্চলের সঙ্গীত? গম্ভীরা হচ্ছে রাজশাহী অঞ্চলের সঙ্গীত। তারপরে হচ্ছে এই যে ঐতিহ্যবাহী গানগুলা দেখো, এখানে যেগুলো পড়বা আমি একটু দেখাই দিই। এই যে যেমন জারি পড়বা, ঢাকা ও ময়মনসিংহ। শাড়ি পড়বা, নৌকা বাইচ, নৌকা সারি সারি চলে তাই শাড়ি। ভাটিয়ালি পড়বা। তারপরে হচ্ছে গম্ভীরা পড়বা, ভাওয়াইও মাঝে মাঝে পরীক্ষায় আসে। ঠিক আছে, এগুলো একটু পড়বা। এখানে ভাটিয়ালি আসে, পালা আসে, শাড়ি আসে, জারি আসে, আর গম্ভীরা, এগুলো একটু পড়বা। ঠিক আছে, চাইলে স্ক্রিনশট নিতে পারো যেগুলো দেখাই দিলাম। সস, ফ্রান্স, টমেটো শেষ, সসের বস। ওকে, আচ্ছা, সস নেওয়া শেষ। হ্যাঁ, পিডিএফ দিব, পিডিএফ দিব। ওকে, তারপর আসো, আমার দেখা রাজনীতির 50 বছর, এটা কার লেখা? মাঝে মাঝে পরীক্ষা আসে, আবুল মনসুর আহমেদের লেখা। আমার দেখা রাজনীতির 50 বছর, আবুল মনসুর আহমেদের লেখা। ঠিক আছে, তারপরে এই যে আরো কিছু বাউল সঙ্গীত, এগুলো হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। কত সালে হয়েছে ওইটা আসবে না পরীক্ষায়, আসবে নিচের কোনটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, যেমন বাউল সঙ্গীত, জামদানি, মঙ্গল শোভাযাত্রা, শীতলপাটি, এগুলো হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য, এগুলো আসতে পারে। তারপর ঐতিহ্যবাহী নৃত্য আছে মণিপুর, যেটা হচ্ছে তোমার মণিপুরি সিলেট এলাকায়। তারপরে ঝুমুর নৃত্য আছে রাজশাহী, রংপুর। বল নৃত্য, এটা আসে না,
ঘাটু, ঢালি, এগুলো একটু ওই প্রথম দুইটা আসে বেশি, ঠিক আছে, রাজশাহী, ঝুমুর নৃত্য, সাঁওতালদের, ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। ওকে, হ্যাঁ পিডিএফ দিব আমি, কোনো সমস্যা নাই, পিডিএফ দিব। তারপরে জাতীয় শিক্ষা কমিশনে শুধু একটা জিনিস আমি একটু পরে দেই, সেটা হচ্ছে মনে রাখবা যে উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে হান্টার কমিশন। উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের প্রথম শিক্ষা কমিশন ছিল হান্টার কমিশন 1882 সালে, এবং বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে কুদরতে খুদা শিক্ষা কমিশন, ঠিক আছে, যেটা গঠন করা হয় 1972 সালে, এবং এই কমিশনের প্রধান ছিলেন কুদরতে খুদা, এবং এটা রিপোর্ট প্রকাশ হয় 1974 সালে, ঠিক আছে। প্রথম গঠন করা হয় 1972, তার 2 বছর পরে রিপোর্ট পায়। আর বাংলাদেশ সর্বশেষ জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয় কবির চৌধুরী শিক্ষা কমিশন, যেটা 2010 সালে। আচ্ছা, তারপরে আসো, এই যে অনেক বাচ্চারা দেখবা হামে এখন খুব বেশি আক্রান্ত হচ্ছে, তাই না, হামে অনেক মারা যাচ্ছে, তাহলে এই যে হাম ও রুবেলা, এটার যে টিকা সেটা হচ্ছে MR টিকা। এটার টিকার নাম কি, MR টিকা। এই জন্য এবার এটা পরীক্ষায় আসতে পারে, যেহেতু বিজ্ঞানের শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিবা, তাই এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন বাংলাদেশে চালু হয় 7 এপ্রিল 1979 ইপিআই, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এটা হচ্ছে তোমার এই 7 এপ্রিলকে বলা হয় স্বাস্থ্য দিবস, 7 এপ্রিলকে বলা হয় স্বাস্থ্য দিবস। বাংলাদেশে এই সময় এগুলো হয়। এবং যক্ষা রোগ, যেমন এখন তো যক্ষা নাই ধরতে গেলে, এটা BCG দেওয়া হইতো। তারপর পোলিও এখন খুব কম, এটার জন্য OPV IPV দেওয়া হইতো। বাকিগুলো না পারলেও অ্যাটলিস্ট হামেরটা হচ্ছে MR, এটা পড়ে যাবা, ঠিক আছে। তারপরে মাঝে মাঝে ধনুষ্টঙ্কার, এটার জন্য TT রোগ, এগুলো এক নজর পিডিএফটা দিলে একটু পড়ে যাবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপরে আসো, আচ্ছা এখানে অনেকগুলা চলচ্চিত্রের ছবির কথা বলা আছে, যেমন হুমায়ুন আহমেদের আছে শ্যামল ছায়া, আগুনের পরশমণি, তারপর হচ্ছে তোমার চিত্রা নদীর পাড়ে তানভীর মোকাম্মেল, তিতাস একটি নদীর নাম, ঋত্বিক ঘটক, জহির রায়হান, এগুলো একটু ভালো করে পড়ে যাবা। জহির রায়হান কখনো আসেনি, জীবন থেকে নেওয়া, দেয়াল, তারপরে হচ্ছে স্টপ জেনোসাইড, জহির রায়হান, এগুলো একটু পড়বা, ঠিক আছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করতেছি। তোমাদের আগামীকাল পরীক্ষা, সবার জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য অবশ্যই দোয়া রাখবা। ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে, তোমাদের আরো সামনে যারা সেকেন্ড টাইম দিবা এবং যারা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, তাদের জন্য হয়তো ক্লাস নেওয়া হবে। সো আমি দোয়া করি আমার জায়গা থেকে যে তোমরা চান্স পাও, তোমরা চান্স পাওয়া যাও। তারপরে অনেকের স্বপ্ন থাকে যে না ভাই আমি এখন ভর্তি হয়ে থাকবো, আমি হচ্ছে তারপরে আবার সেকেন্ড টাইম দিব, কারণ ভাই 1 বছর লস যাওয়া ইটস নট এ বিগ ডিল। তোমার জন্য ফোকাস করতে হবে যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো। ঢাকা বিশ্ববিদ্যালয়তে সেকেন্ড টাইম নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি। আমার আমার কাছে মনে হয় তোমার যদি এখানে তুমি চান্স পাইলেও তুমি ভর্তি হয়ে থাকো, বাট তোমার টার্গেট থাকতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, তারপর হচ্ছে তোমার রাজশাহী, চট্টগ্রাম। ভাই 10,000 আসন আছে, 10,000 আসন আছে, তাহলে তুমি কেন পারবা না? এই বছর অনেকের হয়তো ফার্স্ট টাইম, অনেকে ভুল করছে, অনেকে সেইভাবে পড়াশোনা করতে পারে নাই, বা অনেকে যেই কোচিংয়ে ভর্তি হয়েছে সেই কোচিং ভালো করে পড়াইতে পারে নাই, বা অনেক সমস্যা হাবি জাবি, বহুত ভাই মানুষের লাইফে অনেক সমস্যা থাকে। বাট আমার কথা হচ্ছে যদি তোমার অপরচুনিটি থাকে, যদি তোমার সুযোগ থাকে, হোয়াই নট, তুমি কেন সেকেন্ড টাইম দিবা না? আমার কথা হচ্ছে তুমি এখন এখানে যারা এখানে ক্লাস করতেছো, আমি তো এটা বুঝি যে তোমরা হয়তো অন্য কোথাও চান্স পাও নাই, বা চান্স পাইলেও পিছনের সারি, এই জন্য হয়তো তোমরা পরীক্ষা দিচ্ছ। বাট আমার কথা হচ্ছে তুমি নিজেকে আর 5 বছর পরে বা আর 1 বছর পরে কোথায় দেখতে চাও, সম্পূর্ণ সম্পূর্ণ এটা ব্যাপার হচ্ছে যে এখন তুমি কিভাবে নিজেকে তৈরি করতেছো, তোমার প্রিপারেশন কতটুকু, তুমি নিজেকে কতটা পরিবর্তন করতে চাও, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। আমি এক সময় নিজেকে চেষ্টা করছি, এই জন্য আমি হয়তো এখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছি। ঠিক একইভাবে তুমি তোমার 1 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, সেটা তুমি আজকে এখন ডিসাইড করতেছো। অনেকে হয়তো এখান থেকে গিয়েও বসে বসে রিলস দেখবে, অনেকে হয়তো আমি পিডিএফটা দিলে সাথে সাথে পিডিএফটা একটু খুঁজে দেখবে। দুইজনের মধ্যে পার্থক্য আছে। তুমি যতই ভাগ্যকে দোষ দাও, বাট তোমার মধ্যে যে প্রচেষ্টার অভাব, সেটাও তোমাকে স্বীকার করতে হবে। সো এমন অনেকে আছে আমি জানি যারা অনেক চেষ্টা করছে, কিন্তু হয়তো চান্স হয় নাই। বাট আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ, জাহাঙ্গীরনগর, এতগুলা কেন মিস হবে ভাই? ঠিক আছে, সো অবশ্যই তোমার মধ্যে কিছু না কিছু ল্যাকিংস আছে, এটা তোমার মানতে হবে। হয়তো তুমি অনেক পড়ছো, কিন্তু আসলে যেগুলো পড়া উচিত ছিল সেগুলোই তুমি পড়ো নাই। এটা হয়, এটা অনেকের হয়। এই জন্য তোমাকে আগে বুঝতে হবে প্রশ্ন প্যাটার্ন কেমন হয়, সেটা তোমাকে জানতে হবে। আজকে যে আমি পড়াইছি এখান থেকে যে কমন পড়বে এমন কোনো গ্যারান্টি কিন্তু আমি দেই নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে এগুলো পরীক্ষায় আসার মতো। কারণ আমি এর আগে যত ম্যারাথন ক্লাস নিছি, এমনও হয়েছে আমার এক ক্লাস থেকে 8টা 9টাও কমন পড়ছে। এক ক্লাস থেকে 8 থেকে 9টা কমন পড়ছে, এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগেই 12টা কমন পড়ছে। ঠিক আছে, সো এটা সম্পূর্ণ তোমার এবং আমার ভাগ্য। বাট হ্যাঁ, এতটুকু বুঝতে হবে যে আমি যেগুলো পড়াইছি এগুলো তোমার অ্যাটলিস্ট খারাপ হবে না।
ভালোই হবে। ঠিক আছে? সো আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি। আশা করি আমরা ইনশাআল্লাহ, আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করতেছি, আমরা সবাই মানে যারা চেষ্টা করতেছে আল্লাহ যেন তাদেরকে একটা সঠিক ব্যবস্থা করে দেয় এবং তাদের নিয়ত অনুযায়ী তাদেরকে একটা ভালো কিছু আল্লাহ পাইয়ে দেয়, বা সৃষ্টিকর্তার অশেষ রহমত যেন তোমাদের উপর পড়ে। এবং আজকে এই বলে শেষ করতেছি, এবং আগামীকাল অবশ্যই পরীক্ষাটা একটু ঠান্ডা মাথায় দিবা। প্রশ্ন যাই আসুক সেটাকে একটু ভালো মতো আর নিজেকে ঠান্ডা রেখে সেখানে সেট কোড এবং হচ্ছে রুল বা যা যা আছে সেগুলা ঠান্ডা মাথায় আগে ফিল আপ করবা, তারপরে বাকি সব। আগে ঠান্ডা মাথায় নিজেকে ওয়েল প্রিপেয়ার করবা, তারপরে বাকি সব। ঠিক আছে? সো একদমই ভয় পাবা না, মনে সাহস রেখে একটা পরীক্ষা দাও, অনেক আসন আছে, জাস্ট ইউ হ্যাভ টু ফাইট। ইনশাআল্লাহ দেখা হচ্ছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।